আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে রবার্ট ফ্রস্টের কবিতাগুলো, আমরা কয়েকটা পড়েছি তাই তো। অ্যাপেল পিকিং, মেন্ডিং ওয়াল, এই দুটো আমাদের পড়া হয়েছে। তো সবাইকে রিভিশন টিভিশন দিয়েছো ওগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ভেরি গুড। তোমাদের মনে জি হয় স্যার। দু একটা ক্লাস মিস গেছে। তো দেখি কালকে রাতে, হ্যাঁ, 9:30টার সময় একটা ক্লাস নিব তোমাদের, রাত 9:30টার দিকে, হ্যাঁ। আচ্ছা, আর এদিকে আমাদের পড়া চলছিল হচ্ছে জেনায়ার। জেনায়ার কি শেষ করেছো সবাই? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর স্যার এদিকে প্যাসেজ টু ইন্ডিয়া হয়ে গেছিল, হয়ে গেছে? মানে আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আগামী ক্লাসে আমরা প্যাসেজ টু ইন্ডিয়া এটা নিয়ে কথা বলবো। আজ তাহলে আমরা রবার্ট ফ্রস্টের আজকে একটা কবিতা পড়ি। বেশ কয়েকটা কবিতা আছে ওনার, এটা একটা ব্যাপার। আমরা রোড নট টেকেন পড়েছি তাই না? জি আচ্ছা, স্যার। আজকে হ্যাঁ সিরিয়ালি স্যার। আমরা পড়বো হচ্ছে বার্চেস, এই কবিতাটা। দেখো, রবার্ট ফ্রস্টের কবিতাগুলো খুবই মানে সিম্পল মানের মনে হতে পারে, বা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তিনি মেনলি কথা বলেছেন, সেটা আমরা আগে জেনেছি। তাহলে এর মধ্যে আমরা কয়টা কবিতা পড়লাম টোটাল? ওনার কয়টা পড়া হয়েছে? তিনটা। জি স্যার। রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল, এবং আরেকটা হচ্ছে কি, আফটার অ্যাপেল পিকিং। আপনার। হ্যাঁ, তো নিশ্চয়ই কবিতাগুলো পড়েছো নাকি? রিভিশন টিভিশন দিচ্ছ তো সবাই? দেওয়া হ্যাঁ হচ্ছে? স্যার দিচ্ছি। আচ্ছা, ভেরি গুড। তো যদি কোনো প্রবলেম থাকলে সেটা জানাবা। তো যাই হোক, আমরা তাহলে আজকে এটা শুরু করি। আজকেও মানে কি বলবো, খুবই ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা বিষয়, যেগুলো আমাদের জীবনে সবারই আছে, হ্যাঁ। যে আমরা ছোটবেলাতে, তাই না, ইন আওয়ার চাইল্ডহুড উই ডু ভেরি লিটল অর ওড থিংস, বাট এনজয়েবল টু আস। আমাদের কাছে খুবই এনজয়েবল মনে হয়, তাই না? ঝিঝি পোকা ধরা থেকে শুরু করে, হ্যাঁ, কোনো পিঁপড়া দেখলে সেটার দিকে তাকিয়ে থাকা, হ্যাঁ, কোনো রাস্তার পাশে কোনো গাছ দেখলে পারে তার ডাল যদি ঝুলে থাকে, হ্যাঁ, ডালটা ধরে কি কি করি আমরা? একটু ঝুল দিয়ে দিই নাকি, হ্যাঁ, একটু দোলা দিয়ে দিই। ঠিক আছে, তো ডালটা ধরে ঝুল দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলোই কবির কাছে ধরা দিয়েছে অনেকটা, মানে কি বলবো, ফিলোসফিক অনেক আইডিয়া নিয়ে, হ্যাঁ। তিনি চেষ্টা করেছেন বিষয়গুলোকে গভীরভাবে বিশ্লেষণ করতে। একটা ছোট ঘটনা দিয়ে তিনি অনেক গভীর কোনো তত্ত্বকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এখানেও আমরা ঠিক এমন একটা কবিতা পড়বো যেটা হচ্ছে, নাম হচ্ছে বার্চেস, হ্যাঁ। বার্চ আসলে কিসের নাম বলতে পারো? গাছের নাম। হ্যাঁ, এক ধরনের, এই যে গাছের নাম, যেটা আমি একটা ছবি তোমাদের এখানে দিয়েছি, এই হচ্ছে বার্চ ট্রি। তো এই গাছের ঝুল্লু খাওয়া, হ্যাঁ, ঝুল খাওয়া বলি না আমরা, ঝুল খাওয়া বুঝি। হুম, ঝুল দেওয়া, হ্যাঁ। হ্যাঁ। যেমন আমরা গ্রামের দিকে আগে বাঁশ গাছের, হ্যাঁ, বাঁশ, মনে করো রাস্তার এপাশ থেকে ওপাশে কোনো বাঁশ গাছ ঝুলে থাকলে ওটার কঞ্চি ধরে ঝুল দেওয়া, বা কোনো আম গাছ বা কোনো জাম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, থাকলে পরে ডাল যদি হাতের কাছে থাকে ধরে ঝুল দেওয়া, হ্যাঁ, গাছটা বেঁকে যাওয়া। এই যে ঘটনাগুলো খুবই সিম্পল এবং খুবই কমন একটা ইনসিডেন্ট, কিন্তু বিষয়গুলোকে কবি খুবই গভীরভাবে বিশ্লেষণ করেছেন, হ্যাঁ। তাই বলছে, দেখো যে এই পয়েমটা, দ্য পয়েম ইজ ওয়ান অফ ফার্স্ট মোস্ট বিলাভড অ্যান্ড ফ্রিকুয়েন্ট অ্যান্থোলজিড ওয়ার্ক, মানে অনেকেই এটাকে মানে কি বলবো রেফার করেছেন, রিফ্লেক্টিং হিজ ক্যারেক্টারিস্টিক ব্লেন্ড অফ রিয়েলিজম অ্যান্ড ইমাজিনেশন। একটা বাস্তব ঘটনার সাথে কীভাবে কল্পনা অ্যাড করে তিনি ওটাকে একটা ফিলোসফিক রিফ্লেকশন দান করেছেন। On the surface, it describes a simple scene of birch trees bent under the weight of ice or snow, or by a boy's playful swinging, হ্যাঁ, সুইঙ্গিং মানে কি, ওই ঝুল খাওয়া, হ্যাঁ, ঝুল দেওয়া বা একটু দোল দেওয়া, এইটা। তাহলে এটা
তাই বলছে yet beneath that literal image lies a profound meditation on human experience. এক্সপিরিয়েন্সটা কি? দ্য টেনশন বিটুইন রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন। আমরা যা ভাবি আর আসলে যা ঘটে, এই বিষয়টাকে তিনি দেখিয়েছেন। অ্যান্ড দ্য ডিজায়ার ফর স্পিরিচুয়াল স্কেপ। এবং আমরা অনেক সময় করি কি, আমরা প্রত্যেক মানুষই যখনই কোনো বিপদ, মানে কোনো গভীর কোনো কষ্টে পড়ি, বা হচ্ছে পার্থিব কোনো জগতের অনেক চাপের মুখে পড়ি, প্রেশারের মুখে পড়ি, তখন আমরা ভাবি যে এগুলো থেকে যদি আমরা পালাতে পারতাম, এইগুলো থেকে যদি আমরা বাঁচতে পারতাম, তাহলে মনে হয় জীবনটা খুব ভালো হতো। হ্যাঁ, এগুলো হচ্ছে কি দ্য ডিজায়ার ফর স্পিরিচুয়াল স্কেপ। হ্যাঁ, স্পিরিচুয়াল স্কেপ মানে ট্রু ডেথ। যেমন আমরা স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং পড়েছিলাম না? বলো, রবার্ট ফ্রস্টেরই স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, তাই না? ওটা আমরা পড়েছিলাম। ওখানে দেখেছি কি, যে একজন ব্যক্তি বা ওখানকার যে স্পিকার, সে তার পার্থিব কাজ করতে করতে বাসায় ফেরার পথে এক জঙ্গল দেখেই, একটা বন দেখেই তার বিউটি দ্বারা অ্যামেজড হয়ে সে ওখানেই তার জীবনটাকে পার করে দিতে যাচ্ছে। হ্যাঁ, কারণ কি, এই পার্থিব জগৎ সমস্যাপূর্ণ। এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কি উপায় থাকতে পারে? একমাত্র মৃত্যু, অথবা পার্থিব জগতের তাতে মানুষের যে সংসর্গ, এগুলো ত্যাগ করে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। তাহলেই হয়তোবা এই সকল টেনশন মুক্ত থাকা যাবে। এখানেও তিনি এরকম একটা ডিজায়ার তাতে ফিল করছেন, টু এসকেপ ফ্রম দিস আর্থলি প্রেশার, প্রবলেমস, এগুলো থেকে কিভাবে আমরা দূরীভূত হতে পারি, মানে এখান থেকে আমরা দূরে চলে যেতে পারি। এই কবিতাটার ফিলোসফিক্যাল ব্যাপারটা ঠিক এরকমটা দেখিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা কবিতাটা প্রথমে একটু পড়া শুরু করি। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা ছোট বাচ্চা কি করছে? গাছে ঝুল দিচ্ছে নাকি? হ্যাঁ, সে ঝুল দিয়ে গাছটাকে কি পুরো বাঁকিয়ে ফেলেছে, তাই না? পুরো বাঁকা করে ফেলেছে। এইটাকে দেখলে বুঝতে পারছো। এখানেও আমরা যদি এরকম ভাবে একটু কবিতাটা পড়া শুরু করি, তাহলে কি পাই দেখি। বলছে, when I see birches bend to left and right, মানে যখনই আমি হয়তোবা রাস্তা দিয়ে যাই, বা যখনই আমি পথ চলি, বা কোনো বনের চোখে পড়ে, তো যখনই আমি কোনো বার্চ ট্রিকে বেন্ড হতে দেখি, সেটা লেফট হোক অথবা রাইটে হোক, অ্যাক্রস দ্য লাইনস অফ স্ট্রেইটার ডার্কার ট্রিজ। হ্যাঁ, স্ট্রেইটার ডার্কার ট্রিজ বলতে কি এরকম, গাছগুলো কি স্ট্রেইট না? দেখো তো, এই জায়গায় আমি এটা দিয়েছি, গাছগুলো কেমন সোজা না? দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুবই স্ট্রেইট। কিন্তু এই গাছগুলোকে যদি আমি কোনোভাবে, এটা হয়তো ডান দিকে বেঁকে গেছে, বা এটা হয়তো বাম দিকে বেঁকে গেছে, এরকম কোনোভাবে যদি কোনো গাছকে আমি বেঁকে যেতে দেখি, তাহলে সেটা আমি কি মনে করি? আই থিঙ্ক, তখন আমি মনে করি, দেখো, আই লাইক টু থিঙ্ক সাম বয়েজ বিন সুইঙ্গিং দেম। তখনই আমার মাথায় একটা তাদের চিন্তা আসে, বা আমার মাথায় এই চিন্তাটাই ঘুরফির করে, যে হয়তো কোনো ছেলে, হয়তো কোনো বয় হয়তো এটাকে সুইঙ্গিং করে এরকম বাঁকিয়ে দিয়ে চলে গেছে। তাই বলছে কবি, যখনই আমি এরকম কোনো বার্চ ট্রিকে দেখি যে কোনো না কোনো দিকে সে বেঁকে আছে, তখনই আমার মাথায় একটাই চিন্তায় আসে, যে কোনো ছেলে হয়তো বা কোনো বাচ্চা বা কোনো বয় এমন ভাবে সুইঙ্গিং করেছে যে গাছটা পুরো বেঁকে গেছে। বাট সুইঙ্গিং ডাজ নট বেন্ড দেম ডাউন টু স্টে অ্যাজ আইস স্টর্মস টু। কিন্তু কবি আবার পরক্ষণেই ভাবতেছে যে না, একটা ছোট বাচ্চা যদি প্লেফুলি কোনো গাছকে ধরে এরকম সুইঙ্গিং করে, সেটা তো গাছটাকে এইভাবে বাঁকিয়ে দিতে পারে না, তাই তো? কারণ সুইঙ্গিং ডাজ নট বেন্ড দেম, কোনো গাছকে এইভাবে বাঁকিয়ে দিতে পারে না, বেন্ড দেম ডাউন টু স্টে, এবং এত দীর্ঘ সময় এটা এরকম বাঁকিয়ে নিচে থাকতে পারে না, যতটুকু বাঁকা হয় যখন আইস স্টর্ম হয়। দেখো, অ্যাজ আইস স্টর্মস ডু। তাহলে একটা গাছকে বাঁকিয়ে দেয় কোন ঘটনাটা বেশি করে, বয়েজের সুইঙ্গিং, নাকি আসলে আইস স্টর্ম যখন হয়, তাই তো? সেটা যখন জমে যায়, তখন সেটা অনেক দিন থাকে, অনেকক্ষণ থাকে। একটা বাচ্চা আর কতক্ষণই বা সুইঙ্গিং করবে? 5 মিনিট 10 মিনিট, সেটা বেশিক্ষণ সুইঙ্গিং করে রাখতে পারে না। কিন্তু যখন স্টর্ম হয়, আইস স্টর্ম হয়, আইস যখন গাছের উপরে চেপে যায়, তখন গাছটা
সারা রাত ধরে ওই বরফের নিচে বাকিয়ে থাকে যতক্ষণ না সূর্য উঠছে, তাই না? যতক্ষণ না সূর্য উঠছে, যতক্ষণ না পর্যন্ত আইসগুলো গাছ থেকে গলে নেমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গাছটা কিন্তু বাঁকা হয়ে থাকে। সেটাই গাছকে বেশ বাঁকিয়ে দেয়। একটা সুইঙ্গিং বা এই প্লেফুলি একটা বয় যখন এভাবে সুইং করে, সেটা গাছকে আসলে এভাবে বাঁকায় না। আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, আজানটা শেষ হয়ে যাক। কাছে আজান হচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, হ্যাঁ স্যার। তাই বলছে, দেখো, অফেন ইউ মাস্ট হ্যাভ সিন দেম, অফেন ইউ মাস্ট হ্যাভ সিন দেম, মানে প্রায়ই তুমি তাদেরকে অবশ্যই দেখতে পাও বা দেখো। ইউ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? হু ইজ টার্মড অ্যাজ ইউ? ইউটাকে? স্যার রিডারকে। হ্যাঁ, রিডারতে, তাই তো, যে পড়ছে কবিতাটা। স্পিকার কথা বলছে রিডারের সাথে, যে আপনি হয়তো বা তুমি হয়তো বা দেখে থাকতে পারো, হ্যাঁ, যে ইউ মাস্ট হ্যাভ সিন দেম লোডেড উইথ আইস, হ্যাঁ, যে আইস, পুরো আইসে ঢেকে আছে। আর সানি উইন্টার মর্নিং আফটার আ রেইন, হ্যাঁ, যখন বৃষ্টি হয়, মানে এখানে আফটার রেইন বলতে এখানে কোন রেইন বুঝবো বলো তো? উইন্টারে কি এমনি কোনো আমাদের মতো বৃষ্টি হয় না? এখানে ওই তুষার বৃষ্টি বলা হচ্ছে এখানে, কোনটা? তুষার বৃষ্টি। মেইনলি এখানে তুষার ঝড় বা আইস স্টর্ম বা আইস রেইন, এইটাকে বোঝানো হচ্ছে যে একটা সানি উইন্টার মর্নিং এ তুমি অবশ্যই দেখছো যে সারা রাত ধরে রেইন হয়েছে, সকালে, তাই তো, সুন্দর সানি উইন্টার মর্নিং এ তুমি প্রায়ই দেখতে পারো যে গাছগুলো পুরো আইসে লোডেড হয়ে আছে, ঢেকে আছে, কভার্ড হয়ে আছে। ঠিক এখন মনে করো তুমি একটা বাঁশকে, হ্যাঁ, একটা লম্বা খাড়া একটা বাঁশকে তুমি মনে করো কোনোভাবে কঞ্চি দিয়ে টেনে তুমি নিচে নামিয়েছো, ছেড়ে দিলে কেমন হবে? বাঁশটা আবার কেমন করবে? ওইভাবে থাকবে না, হঠাৎ করে উঠে যাবে, সোজা হয়ে যাবে, আবার সোজা হয়ে যাবে, না? তাই বলছে ঠিক ওইরকম ভাবে এখানেও গাছগুলো ঠিক এরকম, দে ক্লিক আপন দেমসেলভস, হ্যাঁ, ক্লিক আপন মানে কি? হঠাৎ করে খাড়া হয়ে যাওয়া, তাই তো, গাছগুলো আবার সোজা হয়ে যাওয়া। তাই বলছে দে ক্লিক আপন দেমসেলভস অ্যাজ দ্য ব্রিজ রাইজেস, হ্যাঁ, যখন বাতাস বওয়া শুরু হয়, বরফগুলো কি হয়? অ্যান্ড টার্ন ম্যানি কালার্ড, এবং বরফগুলো যখন ভেঙে যায়, দেখো, অ্যাজ দ্য স্টায়ার ক্র্যাকস অ্যান্ড ক্রেজেস দিয়ার এনামেল, হ্যাঁ, যখন বাতাস বইতে শুরু করে, গাছে যখন বাতাস লাগে, তখন বাতাসে গাছগুলো নড়তে শুরু করে, স্টায়ার করতে শুরু করে, এতে দেখাচ্ছে আইসগুলো ভাঙতে শুরু করে, ক্র্যাকস মানে কি? ভেঙে যাওয়া, তাই তো, এবং আস্তে আস্তে চুরমার হতে শুরু করে, এবং টার্ন ম্যানি কালার্ড। আমরা জানি যে গ্লাস হোক বা বরফ হোক, যখন ওগুলো ভেঙে যায় বা সেখানে যখন আলো রিফ্লেকশন পড়ে, তখন বিভিন্ন কালার ধারণ করে। তো এখানেও তিনি এরকমটা, এনামেল মানে কি? ওই যে সাদা, হ্যাঁ, বরফ, এগুলো যখন আস্তে আস্তে ভেঙে যায়, ব্রেক হয়ে যায়, ক্র্যাকস হয়ে যায়, তখন বিভিন্ন কালার ধারণ করে। মানে কি? আস্তে আস্তে গাছগুলো আবার সোজা হয়ে যায়, কারণ বরফগুলো সূর্যের তাপে হোক বা বাতাস বওয়ার কারণে হোক, বরফগুলো আস্তে আস্তে গাছ থেকে যখন ঝরে যায় বা গাছ যখন নড়তে শুরু করে, তখন এমনটা ঘটে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত জাস্ট একটা সিম্পল ইনসিডেন্টের কথা কবি বললেন। কি ইমেজটা মাথায় আসছে? যে কি ধরনের? হ্যাঁ স্যার। তাহলে এখানে তেমন কিছুই না, ছোট্ট একটা ঘটনা, কিন্তু এটাকে তিনি অনেক গভীরভাবে বিশ্লেষণ করে দেখো বলছে কি, যে when the poet looks at birch trees in the forest, he notices that their trunks are bent to the left or right, unlike the straighter, darker trees that stand upright around them. পাশে পাশে অনেক গাছ আছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু গাছ বাঁকা। This sight makes him imagine that perhaps some boy has been swinging on the birch trees, causing them to bend. সরি, একটু আমাকে একটা কল দিচ্ছে, আমি একটু কলটা ধরে নিই। আচ্ছা, তাহলে এটুকু আমি আর পড়ছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি কি বলা হয়েছে। ঠিক আছে? এখানে যে ডিপ মিনিং এর ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এখানে যে কবি কি বোঝাতে যাচ্ছেন, সেগুলো একটু তোমরা একটু ভালো করে পড়ে নিবা। ঠিক আছে? যেমন প্রথম দিকে যদি আমরা দেখি, সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেমন এইখানে যদি আমরা একটু সিম্বলিক মিনিংটা ধরি, প্রথম লাইনে, হ্যাঁ, দ্য বেন্ড বার্চেস স্ট্যান্ড ইন কন্ট্রাস্ট টু দ্য রিজিড অ্যান্ড আপরাইট ট্রিজ, হ্যাঁ, দুই ধরনের ট্রি, একটা হচ্ছে বেঁকিয়ে গেছে আর কেউ এখনো সোজা আছে। জীবনে এরকম হয় না? আমাদের জীবনেও কিন্তু এরকম চাপ আসে তো, নাকি? কারো জীবনে প্রচুর চাপ আসে, আসে কিনা বলো? হ্যাঁ, আবার কি কারো জীবনে চাপই আসে না? দুই ভাই পাশাপাশি আছে, হ্যাঁ, বা দুই বন্ধু, একজন আর প্রচুর সমস্যা,
আর একজনের লাইফে কোনো সমস্যাই নাই। হ্যাঁ, একজনের চাপে পুরো বাঁকা হয়ে যায়, ঠিক আছে না, চলতে পারে না, জীবনে যেন প্রচুর হতাশা থেকেই থাকে। তাই বলতে সিম্পলিকলি দিস কন্ট্রাস্ট রিপ্রেজেন্টস ফ্লেক্সিবিলিটি ভার্সাস স্টিফনেস, ইমাজিনেশন ভার্সাস রিজিড রিয়েলিটি। হ্যাঁ, দ্য বার্চেস বেন্ডিং মাইট সাজেস্ট হিউম্যান এন্ডুরেন্স, হ্যাঁ, যে অ্যাবিলিটি টু বেন্ড আন্ডার লাইফস প্রেশার উইদাউট ব্রেকিং। হ্যাঁ, দেখো এটা যে কোনো কোনো গাছ আছে এত প্রেশারে থাকে গাছটা তো ভেঙে যায়নি, পুরো বেঁকে গেছে। তা আমাদের জীবনকে এরকমটা মাঝে মাঝে নির্দেশ করে। কারো কারো জীবনের সমস্যা যখন আসতেই থাকে, লাইফটা বাঁকাতে বাঁকাতে পুরো বাঁকিয়ে যায়। হ্যাঁ, বরফ এসে চাপ দেয়, বাচ্চারা এসে ঝুল্লু খায়, ওইরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তো তাই বলছে দেখো, ইন দিস ওয়ে ফ্রস্ট বিগিনস দ্য পোয়েম উইথ আ ন্যাচারাল ইমেজ দ্যাট ক্যারিজ আ মোরাল ডাইমেনশন, যে লাইফ রিকোয়ার্স রেজিলিয়েন্স এন্ড অ্যাডাপ্টেবিলিটি। হ্যাঁ, যে আমরা বাঁকিয়ে যাব তবু ভেঙে পড়বো না। হ্যাঁ, একটা কথা আছে না যে ম্যান ক্যান বি, বলো, মানে কি ডেস্ট্রয়েড, তাই তো, ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানে কি, আমাদেরকে প্রকৃতি ধ্বংস করে দিতে পারে কিন্তু মানুষ কখনো পরাজয় স্বীকার করে না, ঠিক আছে তো, পরাজয় স্বীকার করে না। পরাজয় স্বীকার করা মানে কি, মানে গুলি খেয়ে মারা যাওয়া মানে কি পরাজিত হওয়া, বলো তো? না স্যার। হ্যাঁ, পালিয়ে যাওয়াটা পরাজিত হওয়া, ঠিক আছে তো, কিন্তু বুকে গুলি লেগে মারা যাওয়াটা পরাজয়ের বরণ করা নয়, ঠিক আছে তো। তো এরকম আর কি বিষয়টা। তাহলে দেখো এখানে আরো কিছু দেখো, আই লাইক টু থিঙ্ক সাম বয়েজ বিন সুইঙ্গিং দেম। এখানে কি বলতে দেখো, ডিপার ইয়ার যদি আমরা দেখি, দ্য ফ্রেজ আই লাইক টু থিঙ্ক ইজ ক্রুশাল, এটা মানুষকে মনে করিয়ে দিচ্ছে না। দেখো, ইট শোজ দ্য স্পিকারস মাইন্ড নেচারলি টার্নস টু ইমাজিনেটিভ ইন্টারপ্রিটেশন। He chose to see the world through the lens of human experience, not mere scientific truth. This imaginative tendency reflects Frost's broader poetic vision. The reality is important, but imagination gives it meaning. তিনি বলছে কি, কি বলছেন যে আই লাইক টু থিঙ্ক, হ্যাঁ, যে আমার মনে হয়, আমি ভাবতে চাই, বা আমার কাছে এরকমটা মনে হয় যে কোনো বয় হয়তো আমার কাজটা করেছে, কিন্তু বয়টা আমাকে মনে করিয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবতা কি শুধু সবসময় বয়রাই কি বাঁকা করে, বলো, নাকি আইসটাইসও আছে? হ্যাঁ, আইস স্ট্রং স্যার। তাহলে কি এখানে বলছে দেখো, দ্য পয়েট অ্যাকনলেজেস রিয়েলিটি বাট উইল সুন রিটার্ন টু ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এগেইন, সিইং দ্যাট, সাজেস্টিং দ্যাট হোয়াইল রিয়েলিটি ইন্ট্রুডস দ্য হিউম্যান স্পিরিট কন্টিনিউয়ালি সিক্স এসকেপ থ্রু ইমাজিনেশন। হ্যাঁ, তখন ইমাজিনেশন করতে আমরা শুরু করি, যে বাস্তবতা থেকে আমরা বাঁচতে চাইলে কল্পনার আশ্রয় নিতে হবে, সে জন কিটসের মতো বা হচ্ছে শেলির মতো বা এদের মতো, ঠিক আছে তো। তো যাই হোক, এগুলো তোমরা একটু দেখবা, তাহলে বুঝতে শুরু করতে হবে। দে ক্লিক আপন দেমসেলভস, এই জায়গাটা যদি আমরা দেখি, দেখো প্রথমত হচ্ছে দ্য আইস রিপ্রেজেন্ট দ্য হার্ড রিয়েলিটিস অফ লাইফ। হ্যাঁ, যে আইস একদম চেপে বসে, কোল্ড, হেভি অ্যান্ড সামটাইম ডিস্ট্রাকটিভ। আর দ্য সানলাইট অ্যান্ড কালার রিপ্রেজেন্ট হোপ, রিনিউয়াল অ্যান্ড বিউটি দ্যাট ক্যান অ্যারাইজ ইভেন ফ্রম ডিফিকাল্টি। হ্যাঁ, সমস্যার সময়ে সূর্য আসতে পারে, বাতাস উঠতে পারে, যেগুলো আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদেরকে আমাদের জীবনটাকে পুনরায় সোজা করে নিতে, খাড়া করে নিতে, নাকি আমাদের জীবনকে আবার চালাতে। দিস ক্র্যাকিং এনামেল ক্যান বি সিন অ্যাজ এ মেটাফর ফর দ্য ফ্রেজিলিটি অফ পারফেকশন, হাউ বিউটি অ্যান্ড হার্ডশিপ কোএক্সিস্ট। হ্যাঁ, যে বরফটা দেখতে এত সুন্দর লাগে, হ্যাঁ, কেমন বলো, এনামেল বিভিন্ন কালার ধারণ করে, টার্ন, হ্যাঁ, বিভিন্ন কালার দেখো। হ্যাঁ, তাহলে যে কালার ধারণ করছে, দেখো, টার্ন কালার্ড, তাহলে কালার ধারণ করা মানে কি, বিউটিফুল হওয়া। কিন্তু এই বিউটির মধ্যে কি মানে কি আছে বলো, বিউটির মধ্যে কি, দেখতে বিউটিফুল হলেও ভিতরে ভিতরে কি হিংস্রতা আছে, নাকি এর ভিতরে সমস্যা জর্জরিত অনেক কিছুই আছে, যেটা হয়তো বাইরের লোকের কাছে সেটা মনে হচ্ছে না। তো কি বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? এখানে এরকম ভাবে রিপ্রেজেন্ট করছে। অতএব ওভারঅল মিনিংটা কি, যে দ্য বেন্ডিং বার্চেস দেয়ারফর বিকাম আ মেটাফর ফর হিউম্যান এক্সপেরিয়েন্স। উই আর বেন্ড বাই দ্য আইস স্টর্ম অফ লাইফ। হ্যাঁ, দ্য আইস স্টর্ম অফ লাইফ, হ্যাঁ, our hardship and responsibilities, yet our spirit longs to reclaim the freedom and innocence of the boy who once swung them. হ্যাঁ, সেটা আবার কি, আমরা এরকম স্বাধীন হতে চাই, আমরা আবার প্লেফুলি আমাদের জীবনটাকে চালাতে চাই, কিন্তু ব্যাপারটা ততটা ইজিলি চলে না। তো দেখো, এখানে কিছু ব্যাপার আছে, কিছু লিটারাল মিনিং এবং ডিপার মিনিংগুলো আছে। দেখো, স্ট্রেইট ডার্ক ট্রিজ, যেটা হচ্ছে আনএফেক্টেড ট্রিজ, মানে অর্ডিনারি রিজিড পিপল আর সোসাইটিস কনফর্মিটি, হ্যাঁ, যারা একদম শক্ত থাকে, যাদের কেউ কোনোভাবে আটকাতে পারে না। আর কিছু মানুষ আছে যারা বেঁকে যায়। হ্যাঁ, দেখো, আইস্টর্ম কি নির্দেশ করছে,
আইস্টম হার্শ ট্রুথ বার্ডেন অফ অ্যাডাল্ট লাইফ, যেটা হচ্ছে রিয়েলিটি দ্যাট টেস্ট দ্য স্পিরিট। রিয়েলিটি যেটা আমাদের, আমরা কি বাঁকিয়ে থাকবো না সোজা হয়ে থাকবো নাকি একদম ভেঙে চুরমার হয়ে যাব, সেটাকে নির্দেশ করে। যে বাস্তবতা হচ্ছে আইস্ট্রমের মতো, যেটা আমাদেরকে চেপে রাখে, হ্যাঁ, প্রেসারে রাখে। আচ্ছা, তো এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে আইস্ট্রম, তাই তো? আইস কি করেছে, বাকিয়ে দিয়েছে না? এই যে দেখো তো, এর ভিতরে কি কোনো ছেলে আসতে পারে সুইং করার জন্য? এই জায়গায় বলো, আসতে পারে? না স্যার, না স্যার। তারপরেও দেখো কি এই গাছগুলো কেমন বরফে পুরো বেঁকে গেছে না এগুলো। আচ্ছা, তো বুঝতে পারছো তো সবাই প্রথম হ্যাঁ স্যার। এখানে কি বলবো? ওকে, তারপর soon the sun's warmth makes them shade, তারপর যখন সূর্য ওয়ার্ম মানে কি, সূর্য যখন তাপ দিতে থাকে, ওয়ার্ম হতে শুরু করে, তখন মেক দেম শেড, দেম মানে গাছগুলোকে, তাই তো? গাছগুলোকে কি করে, হেল্প করে শেড করতে, মানে কি মানে ঝরিয়ে ফেলতে, হ্যাঁ, রিমুভ করতে। ক্রিস্টাল শেলস, ক্রিস্টাল শেল কিসের শেল বলো? কিসের ক্রিস্টাল শেল বোঝানো হচ্ছে এখানে? বরফের। বরফের, তাই তো? হ্যাঁ, বরফ বা তুষার যেগুলো জমে আছে, হ্যাঁ, একদম ক্রিস্টাল শেলের মতো, সেগুলোকে যখন সূর্য আলো দিতে শুরু করে, তাপ দিতে শুরু করে, তখন তাড়াতাড়ি এগুলো হালকা হয়ে যায়, গলে যায়, তখন গাছগুলো কি এগুলোকে শেড করতে সাহায্য করে। মানে কি আমাদের জীবনেও কিছু সময় এরকম বরফ এসে জমে, আবার কিছু সময় আসে পজিটিভ ইফেক্ট আসে, হ্যাঁ, কিছু ফেভারেবল বা অ্যাডভান্টেজাস সিচুয়েশন তৈরি হয় যখন অনেক সমস্যায় আমরা কাটিয়ে উঠতে পারি। বুঝতে পেরেছো? তো তাই বলছে শ্যাটারিং অ্যান্ড অ্যাভালেন্সিং অন দ্য স্নো ক্রাস্ট। শ্যাটারিং মানে কি, ভেঙে যাওয়া, হ্যাঁ, যে গাছ যখন আস্তে আস্তে তার নিজস্ব ফোর্স দিয়ে ওঠার চেষ্টা করতেছে, কারণ বরফ হালকা হয়ে যাচ্ছে গলে গলে, তখন বরফ দেখাচ্ছে গাছের ফোর্সের কারণে ভেঙে যাচ্ছে, মানে সমস্যাগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। অথবা অ্যাভালেন্স মানে কি, অ্যাভালেন্স বুঝো বলো? অ্যাভালেন্স মানে হচ্ছে যখন কোনো মাউন্টেন টপে যখন বরফ জমে থাকে, সেই বরফ যখন ভেঙে পড়ে সেটাকে কি বলা হয় জানো তো? তুষার ধস বলি না আমরা। দেখো কোনো মাউন্টেনের উপরে, হ্যাঁ, বা বিশাল পর্বতের উপরে যখন কোনো স্নো মানে এক বিশাল একটা বড় খণ্ড, বরফের খণ্ড ডিসেন্ডেন্ট র্যাপিডলি ডাউন আ মাউন্টেন সাইড, সেটাকে বলা হয় অ্যাভাল্যান্স। এই যে দেখো হঠাৎ করে কি হয়েছে, এতগুলো বরফ ভেঙে পড়ে যাচ্ছে, তার মানে গাছের উপরে যেগুলো জমে গেছে সেই বরফগুলো হয়তো অনেক একদম, আমরা দেখি না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই যে উইন্টার আসতেছে, কি ঘরের উপর রাস্তার উপরে পুরো সাদা হয়ে যায় না বরফ পরে? চারিদিক ঢেকে যায়, ঢেকে যায়, তাই না? তেমন করে ছাদের উপরে অনেক বরফ জমে আছে, বা একটা গাছের উপরে বরফ জমে পুরো গাছটাকে ঢেকে ফেলেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু বরফ এক খণ্ড বা বড় একটা স্তূপ একদম ধসে পড়লো গাছ থেকে, তখন কেমন? এরকম সমস্যাগুলো যখন একজনকে আষ্টে পৃষ্ঠে ধরে, তখন আস্তে আস্তে যখন গা ঝাড়া দিতে শুরু করে একজন মানুষ, এগুলো কিন্তু আস্তে আস্তে সরে যায়, হ্যাঁ। তাহলে সমস্যাও দীর্ঘস্থায়ী না। আমরা আশাবাদী হতে পারি যে আমরা বাইরে থেকে কিছু না কিছু ফেভারেবল হেল্প আমরা পাবো, যেগুলো আমাদের সমস্যাগুলোকে কাটাতে সাহায্য করবে, যেমন এখানে সূর্য সাহায্য করতেছে। তাই বলছে দেখো সাস হিপস অফ ব্রোকেন গ্লাস টু সুইপ অ্যাওয়ে। তাই বলছে দেখো এই সূর্য আমাদের সাহায্য করে কি করতে? এই হিপস অফ ব্রোকেন গ্লাস, এই ব্রোকেন গ্লাস মানে এই বরফের খণ্ডগুলো, হ্যাঁ, হিপস টু স্তূপগুলো কি করতে? সুইপ অ্যাওয়ে করতে সাহায্য করে। সাস হিপস অফ ব্রোকেন গ্লাস টু সুইপ অ্যাওয়ে। ইউ থিঙ্ক দ্য ইনার ডুম অফ হেভেন হ্যাড ফল, হ্যাঁ, তাকে হ্যাড ফলেন। যেভাবে বরফ থাকে, তুমি যদি গাছের উপরে স্তূপে, হ্যাঁ, বরফগুলোকে জমে থাকতে দেখো, এবং যদি তুমি ওই নিচে যাও না, তুমি মনে হবে যেন পুরো ডুম অফ হেভেন, হ্যাঁ, ইনার ডুম অফ হেভেন, হ্যাঁ, মানে আকাশের পুরো ডুমটা যেন ভেঙে পড়েছে এই পৃথিবীর উপরে। তো এরকম আর কি অবস্থা হয় যখন বরফ খণ্ডগুলো ভাঙতে শুরু করে, গাছ যখন সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তখন বরফগুলো যখন ভেঙে ভেঙে এসে এই ভূমিতে বা গ্রাউন্ডের উপরে জমে যায়, মনে হয় যেন পুরো আকাশটাই যেন ভেঙে পড়েছে। ঠিক আছে? তার মানে কি এইখানে যে ইমেজটা আমরা দেখলাম, তাহলে এখানে একদিকে হচ্ছে গাছের যে এনার্জি, তাই তো, তার যে মানে কি বলবো ইলেকট্রিসিটি, তার যে পাওয়ার, সাথে সাথে সূর্যের আলো, তার যে ওয়ার্মথ, এই দুটা মিলে কি হচ্ছে, গাছ সাহায্য পাচ্ছে, বা গাছ বরফগুলোকে তার শরীরের উপর থেকে, তার
প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করে এবং শেষ পর্যন্ত মুক্ত হয়ও। তাহলে একদিকে হচ্ছে কি নিজের চেষ্টা, আরেকদিকে হচ্ছে বাইরে থেকে কিছু হেল্প, নাকি? এই দুটার সাহায্যে একজন সমস্যা সংকুল মানুষ কি করতে পারে বলো, জীবনে আবার পুনরায় দাঁড়িয়ে যেতে পারে। ঠিক আছে তো? হ্যাঁ। তো এই দেখো একটা ছোট ঘটনাকে তিনি এইভাবে দেখিয়েছেন। দে আর ড্র্যাগড টু দ্য উইদার্ড ব্র্যাকেন বাই দ্য লোড। হ্যাঁ, দে আর ড্র্যাগড, দে বলতে কাদের বোঝানো হচ্ছে? এই যে হিপস অফ ব্রোকেন গ্লাস, তাই তো? হিপস অফ ব্রোকেন গ্লাস, সেগুলোকে কি করা হয়? দে আর ড্র্যাগড। ড্র্যাগ মানে কি? ড্র্যাগ বলতে কি টেনে বোঝাচ্ছে? ধরা। হ্যাঁ, টেনে নিয়ে যাওয়া, নাকি? দে আর ড্র্যাগ টু দ্য উইদার্ড ব্র্যাকেন বাই দ্য লোড অ্যান্ড দে সিম নট টু ব্রেক। হ্যাঁ, তখন ওই গাছগুলো যেন মনে হয়, ঠিক আছে তো, মনে হয় যেন তারা ভাঙছে না। হ্যাঁ, দো ওয়ান্স দে আর বোর্ড, যদিও গাছগুলো একসময় বাঁকা ছিল, সো লো ফর লং, হয়তো সারা রাত ধরে তারা ওরকম বো হয়েছিল, কিন্তু দে নেভার রাইট দেমসেলফ, তারা কি পুরোপুরি কি সোজা হতে পারে বলো? যে গাছটা বরফের প্রভাবে পড়েনি আর যে প্রভাবে পড়েছে, তাহলে যে গাছটা অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে বরফের নিচে বো হয়েছিল, হ্যাঁ, যদিও সে ভেঙে যায়নি, কিন্তু সে কি কখনো নিজেকে আগের মতো করে একদম সোজা করতে পারবে, রাইট করতে পারবে বলো? দুইটা গাছকেই দেখে আলাদা করা যাবে, হ্যাঁ, করা যে কে প্রভাবে পড়েছে আর কে পড়েনি। তাই তো? মানুষের মধ্যে এরকম একটা আছে যে একটা এক্সপেরিয়েন্স বলে একটা কথা না, যে একজন ব্যক্তি সমস্যা দ্বারা এক্সপেরিয়েন্সড, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চোখে মুখের ভাব দেখলে বোঝা যাবে যে হাউ মাচ প্রবলেমস, হ্যাঁ, হি অর শি হ্যাজ অলরেডি গন থ্রু। হ্যাঁ, কি ধরনের সমস্যার ভিতর দিয়ে সে গেছে। তাই বলছে দে নেভার রাইট দেমসেলফ, তারা অনেক, তাই বলছে দো ওয়ান্স দে আর বোর্ড সো লং ফর, দেখো, সো লো ফর লং, ঠিক আছে তো, দে নেভার রাইট দেমসেলভস। বলছে দে সিম নট টু ব্রেক, তারা হয়তো ভেঙে পড়ে না, পুরো একদম ভেঙে মোটকে যায় না, আলাদা হয়ে যায় না, কিন্তু তারা বো হয়ে থাকে। তাই বলছে ইউ মে সি দেয়ার ট্রাঙ্কস আর্চিং ইন দ্য উডস। হ্যাঁ, তুমি দেখতে পাবা ইয়ার্স আফটার ওয়ার্ডস, হ্যাঁ, ওই যে বরফে যখন একবার বেঁকিয়ে যায়, তারপরে যতদিন পর্যন্ত পৃথিবীতে ওই গাছটা থাকে, তার পরবর্তী বছরগুলোতে তুমি দেখবা যে গাছের ট্রাঙ্কগুলো, গাছের এই যে গোড়াগুলো বা এই যে গাছের ডালগুলো এইভাবেই আর্চিং হয়ে আছে। আর্চিং হওয়া মানে কি? এই যে এরকম আর্চ হয়ে থাকা, বাঁকিয়ে থাকা না? এই যে গাছটা বেঁকে গেছে, এই গাছ কি আর কখনো সোজা হবে? এই যে গাছটা বলো, এই গাছ কি আর সোজা হবে? কখনো হতে পারবে? কিছুটা হয়তো এই গাছটা দেখো, কিছুটা হয়তো সোজা হয়েছে, এটা হয়তো বা কিছু সোজা আছে, কিন্তু একদম পুরোপুরি সোজা সে কখনোই হতে পারবে না, ঠিক এই গাছগুলোর মতো, তাই না? এখানে যেমন গাছ, এই যে এখানে যেমন একটা গাছ দেখিয়েছিলাম, এই যে গাছগুলো, কি গাছগুলো সোজা না পুরোপুরি সোজা? এরকম সোজা কিন্তু গাছগুলো হতে পারবে না, তাই না? এটা কিন্তু সেখানেই দেখো, এরকম বাঁকিয়ে থাকলে এটা হয়তো কিছুক্ষণের জন্য 2-3 মিনিট সে হয়তো খেলা করলো, চলে গেল, গাছটা আবার সোজা হয়ে যাবে, কিন্তু কিছুটা হলেও বাঁকা থাকবেই। হ্যাঁ, তার মানে কি, যে সমস্যার ভিতর দিয়ে অনেক দিন ধরে যায়, তার পিঠ বাঁকা হয়েই যায়। এখানে পিঠ বাঁকা বলতে কি আসলে কি পিঠ বাঁকা বোঝাচ্ছে, নাকি তার জীবন চলার পথে একটা ভয়, একটা আতঙ্ক, একটা এক্সপেরিয়েন্স সবসময় তাকে জীবন চলার পথে বাধা সৃষ্টি করে, তাই না? যে এবারও মনে সমস্যা হবে, আবারও মনে সমস্যা আসতেছে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকেই। তার মানে কি, সে বেঁকেই থাকে। হ্যাঁ, তাই বলছে ইউ মে সি দেয়ার ট্রাঙ্কস আর্চিং ইন দ্য উডস ইয়ার আফটারওয়ার্ডস, ট্রেলিং দেয়ার লিভস, হ্যাঁ, ট্রেলিং দেয়ার লিভস অন দ্য গ্রাউন্ড। তো দেখো একটা কি খেয়াল করো, ট্রেলিং মানে বুঝো তো, এই যে যে গাছটা আমরা দেখলাম এখানে, দেখো তো মাটির সাথে কি, এই যে এই গাছের এই যে ইয়াগুলো, পাতাগুলো বা লিভসগুলো কি মাটির সাথে লেগে গেছে না? এগুলো, এই যেগুলো একদম বেঁকে গেছে বেশি। হ্যাঁ স্যার। ঠিক এটা এমন বোঝাচ্ছে, মনে করো কোনো একটা ছোট একটা মেয়ে, হ্যাঁ, ছোট একটা মেয়ে মনে করো কি করছে, হামাগুড়ি দিয়ে হাঁটতেছে 4 পায়ে, এবং তার লম্বা লম্বা চুল, তাহলে চুলগুলো কি মনে করো বাঁধেনি, তখন সে যদি মাথা নিচু করে 4 পায়ে, মানে হাত পায়ে ভর দিয়ে যদি হাঁটে, তখন কেমন হবে? চুলগুলো কি মাটির সাথে ছেঁচড়ে যাবে না? ছেঁচড়ে বুঝো তো? হ্যাঁ স্যার, যাবে। ঘষে যাওয়া, তা ওখানেই তাই বলছে ঠিক এখানেও গাছের ডালগুলোর এরকম দেখা হচ্ছে, ট্রেলিং দেয়ার লিভস অন দ্য গ্রাউন্ড লাইক গার্লস অন হ্যান্ডস অ্যান্ড নিজ, হ্যাঁ, দ্যাট থ্রো দেয়ার হেয়ার বিফোর দেম ওভার দেয়ার হেড টু ড্রাই ইন দ্য সান। হ্যাঁ, মানে সূর্যে তাদের চুলগুলোকে শুকানোর জন্য হাতে পায়ে ভর দিয়ে কোনো মেয়ে যখন তার চুলগুলোকে মাথার উপরে ছেড়ে দেয়, তাই তো, মাথার উপর ঘুরিয়ে যখন নিচে এনে ফেলে, তখন কেমন হয়? যেমন চুলগুলো মাটির সাথে ট্রেলিং করে, তাই তো, ঘষে যায়, ঠিক ওরকম ভাবে ওই গাছের যে
মানে ডালগুলো বা পাতাগুলো লিভসগুলো একদম মাটির সাথে ঠেকে যায়, মানে এমন বাঁকা হয়ে যায় যে তার অবস্থা ওই মাটির সাথেই থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু সিম্বলিক যদি মিনিং কোনো পাই, এখানে বলছে কি দেখো, প্রথম লাইনে যদি বলি দেখো মেল্টিং আইস ক্যান সিম্বলাইজ রিলিজ অ্যান্ড দেখো রিনিউয়াল আফটার হার্ডশিপ, হ্যাঁ, যে বরফগুলো জমে আস্তে আস্তে গলে যাচ্ছে তারপর কি নতুন করে, অ্যান্ড জাস্ট অ্যাজ দ্য আইস মেল্টস হোয়েন দ্য সান অ্যাপিয়ার্স হিউম্যান সাফারিং অ্যান্ড ইমোশনাল বার্ডেন্স মে ডিজলভ হোয়েন ওয়ার্মথ লাভ হোপ অ্যান্ড ইমাজিনেশন। হ্যাঁ, এখানে সান বলতে সানের যে ওয়ার্মথ এটা কি কি সিম্বলাইজ করছে? লাভ হোপ অ্যান্ড ইমাজিনেশন। হ্যাঁ, যখন কারো ভালোবাসা পাওয়া যায়, কেউ যখন তোমাকে সাহায্য করবে, হেল্প করবে, তখন অটোমেটিক তুমি সমস্যা থেকে নিজেকে কি করতে পারবা? উতরাতে পারবা। দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য কোল্ড আইস অ্যান্ড দ্য ওয়ার্ম সান মিরর্স দ্য পয়েমস লার্জার কন্ট্রাস্ট বিটুইন হার্শ ট্রুথ অ্যান্ড কমফোর্টিং ইমাজিনেশন। হ্যাঁ, হার্শ ট্রুথ হচ্ছে কি কোল্ড আইস, আর ওয়ার্ম সান হচ্ছে কি কমফোর্টিং ইমাজিনেশন, যেটা আমাকে সাহায্য করছে। আর হিপস অফ ব্রোকেন গ্লাস কি নির্দেশ করছে? দেখো, দ্য ইনার ডুম অফ হেভেন সিম্বলাইজ দ্য পারফেকশন অফ দ্য ডিভাইন অ্যান্ড দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা আরেকটাতে যাই, এই যে এইটাতে দে আর ড্র্যাগ টু দ্য উইদার্ড। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস মোস্ট প্রোফাউন্ড ইমেজেস অফ হিউম্যান এন্ডিউরেন্স, লাইক দ্য বার্স্ট ট্রিজ পিপল অফেন বেন্ড আন্ডার লাইফস বার্ডেন। হ্যাঁ, সেটা হতে পারে পেইন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এইজিং, সরো, বাট দে আর রেয়ারলি ব্রেক কমপ্লিটলি, কিন্তু পুরোপুরি তারা ভেঙে পড়ে না। And yet once deeply affected they never fully regain their original innocence, কিন্তু অ্যাফেক্টেড থেকে যখন তারা আবার পুনরায় রিগেইন করে, তা পুরোপুরি কি রিগেইন তারা করতে পারে সে আগের অবস্থা? বলো। দে নেভার ফুলি রিগেইন দেয়ার অরিজিনাল ইনোসেন্স অর আপরাইটনেস। হ্যাঁ, ওই গাছের মতো বেঁকে থাকেই। দেখো, লাইফ প্রেশার পার্মানেন্টলি শেপ দ্য হিউম্যান স্পিরিট লিভিং ভিজিবল মার্কস অফ এন্ডুরেন্স। উইদাউট ব্র্যাকেন দেখো অলসো সাজেস্ট ডিকে অ্যান্ড টাইম রিইনফোর্সিং দ্য পয়েমস অ্যাওয়ারনেস অফ দেখো মর্টালিটি। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে দরকার নাই, তাহলে এখানে মেইনলি আমাদের জীবনকেই নির্দেশ করছে নাকি, যে প্রবলেম অনেকের জীবনে যখন থাকে তখন বেশি দিন যদি সমস্যা থাকে, সেই ব্যক্তি কি তার সমস্যা কাটিয়ে উঠলেও তার যে এক্সপেরিয়েন্স তৈরি হয় সমস্যার, সেটা থেকে সে কখনোই মুক্তি কিন্তু পায় না। সেটা কি হিসাবে কাজ করে বলতো? জীবনে ট্রমা বলি আমরা, ট্রমা বুঝি? হ্যাঁ, ওই ট্রমা হিসাবে কাজ করে। ঠিক আছে তো? যেটা আমার জীবনে খুব বেশি কাজ করতেছে আর কি। ঠিক আছে তো? এবং করেও। আমি জানি না আসলে একজন মানুষের জীবনে কতখানি সমস্যা থাকতে পারে আর কি। বুঝতে পেরেছ? স্বাভাবিক তো হয়, একটা সমস্যা হলে হয়, দুটা হতে পারে, কিন্তু সমস্যা কি সবসময় লেগেই থাকতে পারে বলো? হ্যাঁ, সমস্যা কি লেগেই থাকে বলো? থাকে তো স্যার, থাকে না? হ্যাঁ, তো আমার শুধু মনে হয় যে জীবনের শুরু থেকেই আমার জীবনটা মনে হয় সমস্যা উপাদান দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? আমার জীবনটা মানে সমস্যা উপাদান দিয়ে তৈরি। সৃষ্টিকর্তা মানে এরকম সমস্যাগত উপাদান মানে আমার জীবনে একটু বেশি ঢুকিয়েছে। বুঝতে পেরেছো? চলছি জোর করে, ঠেলে ঠুলে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু সমস্যা যেন ছাড়ে না, স্বাভাবিক হয় না, অস্বাভাবিক জীবনধারা যতই চেষ্টা করি। বুঝতে পেরেছো? সবাই যেন কেমন জানি ভুল করে বসে। হ্যাঁ, মনে করো আমার ক্ষেত্রে কেমন হয় জানো? মনে করো একটা জিনিস আমি ভাবতেছি এবার এই ভুলটা করবো না, এই জন্য একদম দক্ষ ভালো, হ্যাঁ, যে সাহসী বা যে দক্ষ তাকে দিয়ে কাজটা করাবো, কিন্তু কেমন জানি সেও ভুল করে বসে। বুঝতে পার? মানে আমি এরকমটা হয়ে গেছে এখন, যে আমি পৃথিবীর যাকে দিয়ে কাজটা করাই না কেন, মানে আমার ক্ষেত্রে আসলে সে যেন তার দক্ষতা হারিয়ে ফেলবে, না হয় সে অসুস্থ হয়ে যাবে, না হয় সে কোনো না কোনোভাবে ওই কাজটা সমস্যা হবেই, যত বড় পৃথিবীর দক্ষ মানুষই আমি হাতে দিই না কেন। বুঝতে পারছো? ব্যাপারটা এরকম। তো এই জন্য এই কবিতাটা পড়লে আমার এগুলো খুব মনে পড়ে, এই কথাগুলো আসে। এই রবার্ট ফ্রস্টের কবিতাগুলো আমাকে খুবই, এর আগে ওই যে তোমার একটা পড়েছিলাম না, হোম বেরিয়াল পড়েছিলাম, কার লেখা বলো? জি স্যার, রবার্ট ফ্রস্টের লেখা। তারপরে যে অ্যাপেল পিকিং এর ব্যাপারটা, তারপরে হচ্ছে যে বার্সের, এইগুলো পড়লে আমার খুবই ভালো লাগে, যে আসলেই তিনি হয়তো এরকম সমস্যার ভিতর দিয়ে গেছেন এবং প্রত্যেকটা বিষয়কে তিনি ছোট ছোট ইনসিডেন্ট কিন্তু খুবই গভীর বিষয়কে তুলে ধরেছেন। হ্যাঁ, যে যার জীবনে আমি দেখেছি, আমার জীবনে দেখছি না যে কত ফ্রেন্ড আছে, কত আছে, কারো কোনো হ্যাঁ সমস্যা সবার যে মানে জীবনে আছে, সমস্যা যে নেই তা না, কিন্তু স্বাভাবিক বলে একটা বিষয় আছে। তো তাই বলে সবগুলোই সমস্যা হবে? সব ধরনের সমস্যা থাকবেই সবসময়? হ্যাঁ,
বুঝতে পেরেছো? মানে আমি যেটা আজ করি যে এবার মনে এটা এই সমস্যাটা হবে, এবং সেটাই ঘটে কেমন জানি। হ্যাঁ, আমি জানি না আমি ভাবি বলে হয় নাকি আসলে হয় বলে আমি ভেবে ফেলি। ব্যাপারটা এরকম, সে টাইরেসিয়াসের মতো, মানে আমি আগে বুঝতে পারি যে ঘটনাটা এরকম ঘটতে পারে। বুঝতে পারছো? তো যাই হোক, তো যত, স্যার আপনি সমস্যা ফেস করতে করতে এক্সপিরিয়েন্সড হয়ে হ্যাঁ গেছেন মানে তাই যত বোঝেন। দক্ষ, এই যে আমরা দেখো একটা কাজের জন্য স্কয়ার পর্যন্ত গেলাম, যে সবচেয়ে ভালো ডাক্তারকে, তাকে পর্যন্ত দেখালাম, তারপরে সে অনেক কিছুই বলেনি বা অনেক কিছু যেন ধরতেই পারেনি। হ্যাঁ, তো সমস্যা আছেই, ঠিক আছে? তো তো যাই হোক, ওই জন্য বলি যে যত দক্ষ ব্যক্তি আসুক আর যেই হোক, আমাদের বেলাতে কারো মাথায় কাজ করে না। বুঝতে পেরেছো? কেমন জানি সবাই হয় আধা পাগল হয়ে যায়, নাই মাথা কাজ করে না, নাই আবুল আবুল হয়ে যায়, এরকম একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, তো যাই হোক, তাই এটা বললাম। দেখো সিম্বলিক মিনিংটা কি এখানে, দেখো যে দ্য কম্প্যারিজন টু গার্লস ড্রাইং দেয়ার হেয়ার সাজেস্ট ইউথ, নেচার, বিউটি অ্যান্ড ভাইটালিটি কোয়ালিটিস দ্যাট কাউন্টার ব্যালেন্স দ্য আর্লিয়ার ইমেজ অফ বার্ডেন। হ্যাঁ, তো বলছে অন আ ডিপার লেভেল দিস ইমেজ হিন্টস অ্যাট আ রিডেমটিভ পাওয়ার অফ এন্ডিউরেন্স। সাফারিং ক্যান প্রডিউস গ্রেস, হিউমিলিটি অ্যান্ড উইজডম। হ্যাঁ, সাফারিং দেখো প্রডিউস গ্রেস, হিউমিলিটি অ্যান্ড উইজডম। সাফারিং যত তুমি করবা তত তোমার ভিতরে এরকমটা তৈরি হবে, হিউমিলিটি, হ্যাঁ, গ্রেস অ্যান্ড উইজডম তৈরি হবে। গ্রেস মানে কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রেস? গ্রেস দিয়ে কি বলতে যাচ্ছে? গ্রেসফুলনেস বলতে আমরা কি বুঝি? মানে তুমি যত সাফার করবা তখন তত বেশি তোমার মানুষের প্রতি তোমার আচরণ কেমন হবে বলো? উদ্ধত হবে? নাকি তুমি তাদের প্রতি মানে সহানুভূতিশীল হবা? কেমনটা হবা বলো? হ্যাঁ, নিশ্চয়ই কোর্টিয়াস হবা, ভালো আচরণ করতে থাকবা, তাই না? ব্যাপারটা এরকম। এবং স্ট্রেট ফরওয়ার্ড হবা, ব্যাপারগুলো এরকম। যেমন আমি তোমাদের সাথে মাঝে মাঝে স্ট্রেট ফরওয়ার্ড, আমি এটা হতে শিখেছি এই কারণে যে সমস্যাটা সেটা বলে ফেলতে হবে। সমস্যা জিয়ে রেখে এমন সময় বলে লাভ নাই যে সময় সমাধানটা করা যাবে না। ঠিক আছে? তো এই যে দেখো আমাদের এই যে সমস্যা যেটা একটু এদিন অ্যারাইজ করছে, আমরা মেহেরপুরে এক ডাক্তারকে দেখাইছি, তার আগ পর্যন্ত সন্তান নেওয়ার ব্যাপারে আমরা আগে থেকে কমপক্ষে 3 থেকে 4 জায়গায় ডাক্তার দেখিয়েছি যে আদৌ সন্তান হতে বা হওয়াতে গিয়ে মায়ের বা সন্তানের কোনো সমস্যা হবে কিনা আমি আগে থেকে জানতে চাই। যদি সমস্যা হয় তাহলে আমি বাচ্চার ব্যাপার নিয়ে ভাববই না কখনোই। রাজশাহী দেখানো হয়েছে, ঢাকাতে দেখানো হলো, কুষ্টিয়াতে দেখানো হয়েছে, ঠিক আছে? তো মানে কোথায় কোথায় কি করা লাগে কিছু জিনিস কেউই কখনো বলেনি। এই হঠাৎ করে এসে বলতেছে আপনাদের তো এরকমটা হওয়ার কথা, এরকমটা তো হয়। আমি বলছি এতদিন কেউ বলেনি কেন? এতদিন কি মাথা খারাপ হয়ে গেছিল সবার? ঠিক আছে, বলছে যে এতদিন হয়তো বলেনি যে আপনারা যদি ভয় পান। আমি যে ভয় পাওয়ার আছে কি? তার মানে সমস্যা তৈরি করে দিয়ে পরে বলে লাভ আছে বলো? তুমি যে পরীক্ষায় ফেল করবা, তুমি ভালো মতো পড়াশোনা করছো না, তুমি মন খারাপ করবে বলে কি তোমাকে আমি বলবো না যে তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি পড়াশোনা করছো না? বলো, আমি বলবো না তো তোমাকে নাকি? বলতে হবে তো স্যার। কি মনে হয় যে তুমি এখন কান্নাকাটি করবা তো তোমার এখন হার্ট অ্যাটাক হবে? তোমাকে বলা যাবে না তুমি যেমন পারো পড়াশোনা করো, রেজাল্ট যখন হবে হবে, এখন কিছু বলা যাবে না, এরকম কিছু বলো? নাকি আমি বলে দিব স্ট্রেট ফরওয়ার্ড তুমি এরকম পড়াশোনা করলে তুমি ফেল করবা, তোমার দ্বারা পাস করা সম্ভব না? আমাকে তো বলে ফেলতে হবে সরাসরি, তাই না? সমস্যা দেখলাম সেটা তো আমি তো সমস্যা জানার জন্যই গেছি, আমি তো সমস্যাটা জানতে যাচ্ছি, এই জন্যই তো আমি বিষয়টা নিয়ে এই কাজটা করতেছি। কিন্তু না, সবাই এত দয়ালু যাতে সমস্যা তৈরি হওয়ার পরে গিয়ে বলবে হ্যাঁ আপনার এখন এই সমস্যা, হ্যাঁ এতদিন বলতে ভয় পেয়েছে, এতদিন এই ঘটনা ঘটেছে। ঠিক আছে? স্যার ম্যাডাম এখন সুস্থ আছেন? হ্যাঁ সুস্থ আছে, মোটামুটি সুস্থ আছে, সবাই সুস্থ আছে, কিন্তু ছোটোখাটো একটা সমস্যা আছে। এখন দেখা যাক সেটা সৃষ্টিকর্তা যদি আমাদেরকে ভালো রাখেন, উদ্ধার করেন, তাহলে হয়তো বা সব কিছু ঠিক থাকবে, তাহলে আমাদের আর কিছু করার নাই। বুঝতে পেরেছো? সবাই সুস্থ, কিন্তু অ্যাক্সিডেন্টাল একটা ছোট্ট একটা ক্লু আছে, যে ক্লুটা জানি না কি ঘটাবে। যাক, তো তো এখানে সেটাই দেখো, সমস্যা বললামই তো, প্রচুর সমস্যা আর শেষ নেই। ওকে, দ্য ফিলোসফিক্যাল ইনসাইট কি কি আছে দেখো। দিস লাইনস ইলাস্ট্রেট ফার্স্ট কোর। আমরা কি মিস করেছি কোনো লাইন? আচ্ছা, আমরা তো পড়েছি না এখানে। এখানে কিছু লাইন আছে যেটা আমরা পরে দেখব, এই কথাটা তো পরে আসবে। দেখো এই যে একটা ছেলে কি করছে এখানে,
ঝুল্লু খাচ্ছে নাকি? হ্যাঁ, একটু বড় করে নিই তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। কেমন ঝোল খাচ্ছে? ঝোল খাইতে কি মজা? অনেক এরকম ঝোল খাইছো কোনোদিন জীবনে? পড়েও গেছি স্যার কয়েকবার স্যার। হ্যাঁ, দেখি তাই বলতেছে। এবার কবির তার নিজের কথা মনে পড়ছে, হ্যাঁ, যে বাট আই ওয়াজ গোয়িং টু সে হোয়েন ট্রুথ ব্রোক ইন উইথ অল হার ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাবাউট দ্য আইস স্টর্ম। যে বলছে আমি এখন যেটা বলতে চাচ্ছি আর কি, বাট আই ওয়াজ গোয়িং টু সে হোয়েন ট্রুথ ব্রোক ইন উইথ অল হার ম্যাটার অফ ফ্যাক্ট, মানে কি ট্রুথ এখানে কিন্তু পার্সনিফাই করা আছে। দেখো ট্রুথকে কি করা হয়েছে? পার্সনিফাই, এবং তাকে ছেলে না মেয়ে হিসেবে ধরা হয়েছে ট্রুথকে। দেখো তো, হ্যাঁ, এই যে উইথ অল হার ম্যাটার অফ ফ্যাক্ট। হ্যাঁ, সত্য তো সত্যই নাকি? সত্য যখন ব্রোক ইন মানে কি প্রকাশ পেয়ে যায়, হ্যাঁ, তার ম্যাটার অফ ফ্যাক্ট মানে কি বাস্তবতা দিয়ে যখন সত্য প্রকাশ পেয়ে যাই অ্যাবাউট দ্য আইস স্টর্ম, আই শুড প্রিফার টু হ্যাভ সাম বয় বেন্ড দেম। তখন আমার কাছে মনে হয় যে কিছু আইস্ট্রমের কাছে আমার মনে হয় যে আইস্ট্রম বাকিয়েছে, তো বাকিয়ে তো কেউ না কেউ দিচ্ছে নাকি? এবার এই জায়গাটা একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আইস্ট্রম তো বাকিয়ে দিয়েছেই, তখন আমার মনে হয় আইস্ট্রম না বাকিয়ে যদি কোনো ছেলে এসে বাঁকাতো তাহলে মনে হয় ভালো হতো আমার কাছে। কারণটা কি বলো? প্রকৃতি তো বাকিয়ে দিচ্ছে নাকি? প্রকৃতিও বাকিয়ে দিচ্ছে, আবার একটা ছেলে এসে গাছটাকে কি করছে? গাছে প্লেফুলি সে যখন ঝোল খাচ্ছে তখন কি সুইঙ্গিং করছে, গাছটাও বাকিয়ে যাচ্ছে। কোনটা ভালো কবির কাছে? কোনটা ভালো বলে মনে হচ্ছে? আইসে বাকিয়ে যাওয়া, না কোনো একটা ছেলে এসে মজার ছলে তাকে বলছে, হ্যাঁ, হ্যাঁ, তাই বলছে আই শুড প্রিফার টু হ্যাভ সাম বয় বেন্ড দেম অ্যাজ হি ওয়েন্ট আউট অ্যান্ড ইন টু ফেস দ্য কাউজ। হ্যাঁ, কেউ হয়তো বা রাখাল কোনো ছেলে যে হয়তো গরু আনতে গেছে বা গরু চড়াতে বাইরে নিয়ে যাচ্ছে, তখন হয়তো রাস্তার পাশে কোনো এরকম গাছ দেখছে, অমনি সে ধরে কি দিল, একটু ঝোল খাইয়ে দিল। তাহলে কবি বলতেছেন যে আইস্টমের থেকে আমি প্রেফার করি কোনো বয় এটাকে বাকিয়ে দিলে খুব ভালো হতো। কারণটা কি? কারণ দেয়ার ইজ আ রেজাল্ট, একটা রেজাল্ট আছে না? বলো, যে অন্তত এই বাঁকানোর পিছনে একজনের কি আছে? একজনের একটা হ্যাপিনেস আছে নাকি? একজন হ্যাপি ফিল করছে, গাছ একটা উপকার দিচ্ছে, যে একটা শিশু তার কি মানে কি তার একটা ছেলে বা একজন মানুষ তার তাকে ধরে ঝুল খেয়ে বা সুইঙ্গিং করে একটু হ্যাপি ফিল করেছে। তার মানে কি আমি মানে এখানে দুটো জিনিস বলাচ্ছে, আমরা কখনো কখনো অসুস্থ হয়ে জীবনে বাকিয়ে যেতে পারি কিনা বলো? অসুস্থতা আমাদের জীবনকে কি নষ্ট করে দিতে পারে। ওর থেকে কোনটা ভালো? যে আমি সকলের সমস্যা নিয়ে বাকিয়ে গেছি, কোনটা ভালো বলো? নিজে অসুস্থ হয়ে বাকিয়ে যাওয়া ভালো, প্রকৃতি আমার উপর এসে চেপে বসেছে সেটা ভালো, নাকি আমি পার্থিব আত্মীয় স্বজন থেকে সবার চাপ নিয়ে নিজেই একদম প্রেসারে বাকিয়ে পড়েছি? কোনটা ভালো হয়? সবার চাপ নিয়ে বাঁকা হ্যাঁ, কারণ হওয়া এতে ভালো স্যার। অনেকের দায়িত্ব নিয়ে সবার অন্তত চাপ আমি নিলে অন্তত তাদের একটু হ্যাপি ফিল করবা, তাই না? যে তারা একটু হ্যাপিনেস ফিল করেছে, আমার দ্বারা উপকার পেয়েছে, এইটা হয়তো ভালো লাগে। কবি এটা বলতে চাচ্ছে যে আমি যখন দেখলাম যে না আইসও বাকিয়ে দেয়, আবার একটা বয়ও হ্যাপি প্লেফুলি সেটাকে বাকিয়ে দেয়, তাহলে কোনটা প্রিফার করছি আমি? আই শুড প্রিফার টু হ্যাভ সাম বয় বেন্ড দেম অ্যাজ হি ওয়েন্ট আউট অ্যান্ড ইন, দেখো ওয়েন্ট আউট অ্যান্ড ইন টু ফেস দ্য কাউজ। হ্যাঁ, সে তার কাজ করতে গিয়ে, রাখাল গরু আনতে গিয়ে বা গরু চড়াতে গিয়ে একটু দায়িত্বের মধ্যে কি করলে একটু প্লে ফ্রি, একটু হ্যাপি ফিল করে গাছে একটু ঝুল খেয়ে দিল, গাছটা বাকিয়ে গেল, এটাও বরং ভালো ছিল। কারণ কি শুধু যে আরো কি সাম বয় টু ফার ফ্রম টাউন টু লার্ন বেসবল, কারণ কি এই যে রাখাল ছেলে সে হয়তো শহরে বসবাস করে না, তাই না? সে হয়তো শহরে থেকে বেসবলের মতো, ফুটবলের মতো, ক্রিকেটের মতো খেলার সুযোগ পায় না। কারণ কি তার একমাত্র খেলা কি? হুজ অনলি প্লে ওয়াজ হোয়াট হি ফাউন্ড হিমসেলফ। হ্যাঁ, তার একমাত্র খেলা কোনটা বলো? এই গ্রামের ছেলের যে গরু চড়াই, তার একমাত্র খেলা হচ্ছে এই গাছে ঝুলে একটু আনন্দ করা, সেটা সামারে হোক অর উইন্টারে হোক, অর কুড প্লে অ্যালোন, এবং যেটা হয়তো একাকী নিজের মনে নিজের খুশিতেই সে হয়তো এই খেলাটা করতে পারে। এখান থেকে সে হয়তো একটু হ্যাপিনেস পেতে পারে, কারণ তার এত সক্ষমতা নেই যে সে শহরে থেকে বেসবল খেলবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, আরও উন্নত উন্নত খেলা করবে, সে সক্ষমতা তার নেই। সে যা একটু সুযোগ পায় সেটা হলো নিজের সাথে একা একই গাছে ধরে একটু ঝুল খাওয়া, এইটুকুই। তাহলে এই ছেলেটা যদি এই গাছকে বাকিয়ে একটু মজা পায়, তাহলে আমি এটাই প্রেফার করি যে একটা ছেলে একটা গাছকে বাকিয়ে দিক, সে সারাদিন এই গাছ ঝুলে খাক, মানে আনন্দ করুক, মজা করুক, আইসের থেকে বরং এটাই বেটার। কথা বুঝতে পারছো? তার মানে কি যে কোনো একজন মানুষ
আমার জীবনের উপরে ভর করে তার জীবনটাকে চালাতে চাচ্ছে, তাই না? অন্তত আমার উপর ভর করে সে একটু হ্যাপি ফিল করতে চাচ্ছে। ঠিক অনেকটা ওই সানের মতো, হ্যাঁ, বা ওই বাতাসের মতো, যে বাতাস বা সূর্য এসে ওই বরফটাকে দূর করতে হয়তো বা সাহায্য করছে। তখন আমি হয়ে যাব কি সান, আমি হয়ে যাব কি বলো, ওই গাছের মতো আমি হয়ে যাব কি ওই ব্যক্তির জন্য সমস্যা বা আনন্দের একটা মানে সমস্যা দূর করে আনন্দের একটা উৎস হয়ে যাব। ঠিক আছে, তা সে আমার উপর ডিপেন্ড করতে পারবে। সে হয়তো ভাববে যে আমার উপর ডিপেন্ড করে একজন ব্যক্তি কিছুটা হলেও খেলার ছলে তার দুঃখ কষ্টকে দূর করতে পারে। তো এটাই বরং ভালো। কি সেন্সটা ধরতে পারছো কি বলতে চাচ্ছেন কবি? জি স্যার। হ্যাঁ, তাই বলছে যে হতে পারে যে ছেলেটার যেহেতু কোনো খেলার সোর্স নাই ওরকম, হ্যাঁ, উৎস নাই, তাই ওয়ান বাই ওয়ান হি সাবডিউড হিজ ফাদার্স ট্রিজ। হ্যাঁ, তার বাবার যে বাগান আছে, সে বার্স ট্রি আছে বা বাগান, সে বাগানের প্রত্যেকটা গাছকে হয়তো সে বাকিয়ে দিয়েছে, হ্যাঁ, বাই রাইডিং দেম ডাউন ওভার অ্যান্ড ওভার এগেইন, হ্যাঁ, আনটিল হি টুক দ্য স্টিফনেস আউট অফ দেম। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ওই গাছের যে স্টিফনেস, তার যে ক্ষমতা বা এনার্জি, এটা যতক্ষণ না পর্যন্ত সে ওখান থেকে নষ্ট করে ফেলছে। দেখো, হি টুক দ্য স্টিফনেস অফ দ্য, একটা বলো কোন গাছটাতে তোমার এই সুইঙ্গিং করে মানে মানে মজা বেশি, যেটা মানে একদম বেঁকে গেছে সেটা, যার স্টিফনেস নষ্ট হয়ে গেছে সেটা, নাকি যে এখনো স্টিফ হয়ে আছে, খাড়া হয়ে আছে, সেটা কোনটা? হ্যাঁ, যেটা অলরেডি খাড়া হয়ে আছে নাকি। তাই বলতেছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা গাছের মানে এই ছেলে কি করছে, সাবডিউড হিজ ফাদার্স ট্রি। সাবডিউ মানে কি, পুরো বাঁকিয়ে ফেলা, বেন্ডিং করে ফেলা, বাই রাইডিং দেম ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার ওগুলোর উপরে রাইড করার কারণে। এবং রাইড করতে করতে এমন হয়েছে যে প্রত্যেকটা গাছের স্টিফনেস বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকার যে এনার্জি, সেটাকে সে একদম নষ্ট করে ফেলেছে। তাই বলছে অ্যান্ড নট ওয়ান বাট হাং লিম্প, এবং গাছগুলো কেমন হচ্ছে, শুধু একটা গাছ না, প্রত্যেকটা গাছ একদম বাঁকিয়ে গেছে, লিম্প হয়ে গেছে, মানে এনার্জি যেন নাই। নট ওয়ান ওয়াজ লেফট ফর হিম টু কনকোয়ার। এভাবে দেখা গেছে আর একটা গাছও বাকি নাই যে গাছটা সে এখন নতুন করে ঝুল খেয়ে মানে সুইঙ্গিং করতে পারে। মানে সব গাছগুলোকে সে একদম কি করে ফেলেছে। এই যে এখানে যে গাছ দেখালাম, দেখো এই যে ছেলেটা যেমন এরকম ঝুল খাইতে খাইতে প্রত্যেকটা গাছের অবস্থা কেমন হয়ে গেছে, এই যে এই গাছের মতো হয়ে গেছে। এখানে কি প্রত্যেকটা গাছ কি বেন্ড হয়ে গেছে না বলো? এখানে কোন গাছের স্টিফনেসটা এখনো আছে বলো? এই যে বেঁকে গেছে এই গাছটা, নাকি যেটা এখনো সোজা হয়ে আছে, কোন গাছটা? যেটা সোজা হয়ে আসছে। সোজা আছে নাকি, স্টিফনেস মানে খাড়া হয়ে থাকার যে এনার্জি বা শক্তি। হ্যাঁ, বুঝতে পেরেছে? ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু মিনিংটা পড়ি, এটাই তো নাকি, আচ্ছা আরো নিচে, তারপরে দেখো হি লার্নড অল দেয়ার ওয়াজ টু লার্ন। দেখো, অতএব সে শিখে গেল সব কিছু, মানে প্রত্যেকটা গাছ সে কি করে ফেলেছে, এভাবে সে বেন্ড করে ফেলেছে। হি লার্নড অল দেয়ার ওয়াজ টু লার্ন অ্যাবাউট নট লঞ্চিং আউট টু সুন অ্যান্ড সো নট ক্যারিং দ্য ট্রি অ্যাওয়ে ক্লিয়ার টু দ্য গ্রাউন্ড। তাই বলছে হি লার্নড অল, হ্যাঁ, হি লার্নড অল দেয়ার ওয়াজ টু লার্ন, মানে অ্যাবাউট নট লঞ্চিং আউট টু সুন, মানে কি অন্তত এটুকু সে বুঝে গেল। যখন সে মনে করো তার বাবার বাগানে 100টা গাছ ছিল, সে 100টা গাছকে কি করে ফেলেছে, পুরো লিম্প করে ফেলেছে, ঠিক আছে তো, পুরো সাবডিউট করে ফেলেছে, পুরো বেন্ড করে ফেলেছে। এখন তাহলে সে কোথায় ঝুল্লু খাবে বলো? আছে সুযোগ আছে আর কোনো গাছে? সব তো বেঁকে গেছে। তাহলে সে কি শিখলো এখান থেকে? সে একটা জিনিস শিখলো যে সবগুলো গাছে, তাই তো, এইরকম ভাবে সুইঙ্গিং করা তার ঠিক হয়নি। ঠিক আছে, হি লার্ন দ্যাট দেয়ার ওয়াজ টু লার্ন অ্যাবাউট নট লঞ্চিং আউট টু সুন। হ্যাঁ, এত তাড়াতাড়ি সবগুলো গাছকে এইভাবে, হ্যাঁ, ঝুল খেয়ে সুইঙ্গিং করে নষ্ট করা ঠিক হয়নি। হ্যাঁ, অ্যান্ড সো নট ক্যারিং দ্য ট্রি অ্যাওয়ে, দেখো, ক্লিয়ার টু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, এবং এইভাবে গাছগুলোকে দেখো যে আবার নতুন করে কি করা হবে বলো? ক্যারিং দ্য ট্রি অ্যাওয়ে ক্লিয়ার টু দ্য গ্রাউন্ড, যে গাছগুলো একদম, অতএব এত তাড়াতাড়ি ক্যারি করা মানে ক্যারি অ্যাওয়ে করা মানে কি, ওগুলোকে একদম নষ্ট করে ফেলা, হ্যাঁ, সাবডিউ করে ফেলা ঠিক হয়নি। এটা কোন দিক থেকে বলতে যাচ্ছে কবি বলো? যে কারো উপরে তুমি যখন বেশি পরিমাণে চাপাচাপি করবা, হ্যাঁ, তুমি যখন কারো উপরে বেশি প্রেশারাইজ করবা,
তুমি কি তার কাছ থেকে বেশি সুবিধা বেশি দিন পাবা? বলো। না স্যার। তাই বলছে যে এরপর থেকে কি করলো দেখো, হি অলওয়েজ কেপ্ট হিজ পয়েজ টু দ্য টপ ব্রাঞ্চেস ক্লাইম্বিং কেয়ারফুলি। দেখো এখন আবার কেয়ারফুলি ক্লাইম্ব করছে, হ্যাঁ, উইথ দ্য সেম পেন্স ইউ ইউজ টু ফিল আ কাপ আপ টু দ্য ব্রিম। হ্যাঁ, মানে কি তুমি মনে করো একটা কাপে পানি ঢেলতেছো, হ্যাঁ, এমনভাবে পানি ঢেলতেছো যাতে পানি পড়ে না যায় কিন্তু কাপটা পুরোপুরি পূর্ণ হয়ে যায়। এই কাজটা কি তুমি তাড়াতাড়ি করতে পারবা? বলো। নাকি খুব ধীরে না সুস্থে স্যার, কেমন ভাবে করতে হবে? আসলে ব্রেক আস্তে ধীরে, হ্যাঁ, যাতে কোনো রকম ভাবে পানি একচুলি এদিক ওদিক না পড়ে যায়। হ্যাঁ, তো এরকম ভাবে এখন আগে যে পরিমাণ ঝুল্লু খাইছে সব গাছ শেষ, সব গাছ বেঁকে গেছে, সব গাছ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এখন সে ভাবতেছে কি, এখন অন্তত যে টপ ব্রাঞ্চগুলো আছে সেইগুলোতে যখন সে উঠতে যাচ্ছে তখন অন্তত খুব সাবধানে ব্যবহার করছে। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে যদি কোনো মানুষকে অতিমাত্রায় ব্যবহার করে থাকো, যখন সে তার কাছ থেকে তুমি সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে আর কি তোমার, তখন তুমি কিন্তু সাবধান হয়ে যাবা। যাবা কিনা বলো? যাবা? বলো। and even above the brim, even above the brim, হ্যাঁ, তাহলে আপ টু দ্য ব্রিম অ্যান্ড ইভেন অ্যাবাভ দ্য ব্রিম। তাহলে কাপটাকে ফিল আপ করার জন্য যে পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হবে, যে পরিমাণ পেইন, এখানে পেইন মানে হচ্ছে সাবধানতা বা কষ্ট বোঝানো হচ্ছে এইটা, সেটা করার কারণে তারপর কি হচ্ছে, সে এখন যখন ঝুল খাবে তখন কি হচ্ছে, অ্যান্ড দেন হি ফ্লাং আউটওয়ার্ড। দেখো, ফিট ফার্স্ট উইথ আ সুইস। তখন সে কি, তখন সে এইভাবে ঝুল খাচ্ছে। দেখো, হ্যাঁ, মনে করে এই গাছে সে খুব সাবধানে উঠেছে, উঠে ধীরে সুস্থে উঠে কি করছে এবার। দেখো, সুইঙ্গিং করার জন্য হেল্প করে কোনটা বেশি বলো তো? দোলনা বলো বা গাছ বলো, সুইং করার জন্য আমাদের সবচেয়ে কোন অঙ্গটা বেশি কাজ করে বলো? পা। হ্যাঁ, পা বেশি কাজ করে নাকি? হ্যাঁ, পা পা দিয়েই তো আমরা মোটামুটি ঝুল্লু খাওয়ার যে এটা নাকি, মানে যে প্রেশারটা বা হচ্ছে ফোর্সটা সেটা কিন্তু আমরা দান করি। তো এখানেও সেটা বলা হয়েছে। দেখো, হ্যাঁ, যে দেন হি ফ্লাং আউটওয়ার্ড ফিট ফার্স্ট উইথ আ সুইশ। সুইশ মানে একটা ঝাঁকি, হ্যাঁ, এরকম আর কি। কিকিং হিজ ওয়ে ডাউন থ্রু দ্য এয়ার টু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, আমরা যখন কি করি, দোলনাতে চড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা যখন কেউ বা বসে বসেও যখন কেউ দোলনা চালায় তখন দেখবা ঝুলটা প্রধানত ওই পা দিয়েই দেওয়া হয়। ঠিক আছে? তো উপরে উঠে যাও আর নিচে নামো না কেন, ওই পা কিন্তু পায়ে কিক দেওয়া, মানে যেন আমরা বাতাসে কিক করছি। হ্যাঁ, দেখো, কিকিং হিজ ওয়ে ডাউন থ্রু দ্য এয়ার টু দ্য গ্রাউন্ড। তার মানে আমরা যখন উপরে উঠে গেছি তখন নামার জন্য করি কি, বাতাসে একটা কিক দিয়ে দিই, মানে বাতাসেই যেন আমরা ফোর্সটা দিচ্ছি এবং বাতাসকে একটা প্রেশারের একটা মানে কি বলবো অবলম্বন ভেবে আমরা আবার মাটির দিকে নেমে আসি। এরকমভাবে জিনিসটাকে তিনি বোঝাতে যাচ্ছেন। তাহলে পরবর্তীতে যখন ব্যবহার করা হচ্ছে তখন সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তো কারণ কি, আগে সব গাছ নষ্ট করে ফেলেছে, আর এখন অন্তত সে চেষ্টা করছে প্রত্যেকটা গাছের, হ্যাঁ, যেন এই যে স্টিফনেস যেন থাকে। তাই হি অলওয়েজ কেপ্ট হিজ পয়েজ টু দ্য টপ ব্রাঞ্চ। মানে কি, তার পয়েজ মানে কি, তার যে ব্যালেন্স সেটা টিকিয়ে রাখে যাতে গাছগুলো আবার খুব দ্রুত এভাবে নষ্ট না হয়ে যায়। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, স্যার তো কি বলছে দেখো, তাহলে আমরা এখানে যেটা বুঝলাম, হ্যাঁ, যে দিস বয় দেখো lives far from town and has no access to games like baseball, so he invents his own play using what nature offers. In this case, the bar's trees. Alone and self-reliant, he spends his time climbing and swinging on his father's trees, bending them down through repeated rides until they lose their stiffness. Eventually all the trees hang limp, none are left unconquered by. তাহলে থ্রু এক্সপিরিয়েন্স দ্য বয়েজ দেখো লার্নস কন্ট্রোল, এখন কন্ট্রোল করা শিখে গেছে সে। হ্যাঁ, নট টু লঞ্চ আউট টু সুন, meaning not to jump before the trees has bent enough, so he would risk breaking it and falling. He climbs carefully to the very top, balancing himself with precision and patience, like someone feeling দেখো কাপ, ওইটাতে বলা হলো, সরি আমি আচ্ছা সরি, সবাই শুনতে পাচ্ছ? আছো লাইনে সবাই? জি হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো আমি আমার এই যে একই রুমে সব আছি, তো আমি তো বগুড়াতে আছি এখন, এখান থেকে ক্লাস নিচ্ছি তোমাদের, বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে আমরা এখানে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এখন হ্যাঁ, তাহলে এটা আমরা শুরু করি। দেখো, সো ওয়াজ আই ওয়ান্স মাইসেলফ আর সুইঙ্গার অন ব্রাঞ্চেস। দেখো, এখন কবি নিজেও সুইঙ্গিং করছেন নাকি? কি তোমরা কে কে সুইঙ্গিং করছো বলো শুনি, কেউ করছো? করনি সুইঙ্গিং কেউ? জি স্যার, ছোট্টবেলায় তো দোলনা খাওয়া করেছি হয়েছে। স্যার, আচ্ছা আচ্ছা, যাক। ভেঙে পড়ে গেছে একবার। আচ্ছা, সো ওয়াজ আই ওয়ান্স মাইসেলফ আর সুইঙ্গার অফ বার্চেস অ্যান্ড সো আই ড্রিম অফ গোয়িং ব্যাক টু বি। হ্যাঁ, আবারও আমার সেই জায়গায় ফিরে যেতে খুব ইচ্ছা করে। ইট ওয়াজ হোয়েন আই এম ওয়ারি অফ কনসিডারেশন। বিশেষ করে আমি সেই দিনে ফিরে যেতে চাই যখন আমি খুব ক্লান্ত হয়ে যাই বিভিন্ন কাজে, বিভিন্ন কনসিডারেশন। অ্যান্ড লাইফ ইজ টু মাচ লাইক পাথলেস উড। হ্যাঁ, এবং যখন জীবনটাকে মনে হয় সেই পাথলেস উডের মতো, হ্যাঁ, বনের মতো, যেখানে কোনো পথ নাই হাঁটার, মানে দিক বিদিক হয়ে যায় যখন জীবনে, তখন আমার মনে হয় আমি যদি সেই ছোটবেলার মতো আবার সেই সুইং করতে পারতাম। হোয়ার ইউর ফেস বার্নস অ্যান্ড টিকলস উইথ কবওয়েভস। হ্যাঁ, কারণ জীবনটা এমন এমন পাথলেস উড, যেখানে তুমি যখন হাঁটবা ওই বর্ন দিয়ে, তখন তোমার মানে কি হলো, কষ্টে দুঃখে পুরো ফেস বার্ন করতে শুরু করবে, এবং তুমি যেদিকে হাঁটবা ওই যে তোমার মাকড়সার জাল, এটা জাল, গাছের ডাল মিলে তোমার পুরো গা টিকল করে। দেখো, টিকলস উইথ দ্য কবওয়েভস ব্রোকেন অ্যাক্রোস এটা, যখন তুমি যে পথ দিয়ে হাঁটবা সেই পথেই থাকবে কি তোমার হচ্ছে, কি বলবো এটাকে, মাকড়সার জাল নাকি? এই মাকড়সার জাল দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে সমস্যা চারিদিকে, মানে কোনো সঠিক পথ খুঁজে পাচ্ছি না। জীবনটাকে মনে হচ্ছে একটা পাতলেস উডের মতো, যেখানে কোনো দিক বিদিক পাওয়া যাচ্ছে না, যে আমি কোন দিকে গেলে পারে আসলে আমি এই বন থেকে বার হতে পারবো। ঠিক অনেকটা সে ফেয়ারি কুইনের মতো, মনে আছে ফেয়ারি কুইনের কথা? জি স্যার। স্যার। তাই বলছে, দেখো, ওয়ান আই ইজ জি স্যার। উইপিং। এমনও হতে পারে যে কোনো একটা চোখে হয়তো তোমার কাটি ঢুকে গেছে। হ্যাঁ, যে তুমি যখন বন দিয়ে হাঁটছো, কারণ রাস্তা পরিষ্কার না, তোমার এদিক সেদিক দিয়ে যাওয়া লাগছে, দেখা যাচ্ছে কোনো একটা লাঠিতে বা কোনো একটা কাটিতে চোখে লেগে কি হচ্ছে, ওয়ান আই ইজ উইপিং ফ্রম আ টুইগস, দেখো, হ্যাভিং ল্যাস্ট অ্যাক্রোস ওপেন। হ্যাঁ, কারণ চোখটা ওপেন ছিল, অমনি একটা ডাল তোমার চোখে আঘাত লেগেছে। এরকমভাবে জীবনটা বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত করে ফেলে, তখন মনে হয় যদি আমি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম, আবার সেই বার্সটিতে সুইঙ্গার হতে পারতাম। তো আই উড লাইক টু গেট অ্যাওয়ে ফ্রম আর্থ আ হোয়াইল। ঠিক ওরকম সুইং করে এই পৃথিবী থেকে আমি কিছু সময়ের জন্য দূরে চলে যেতে চাই। হ্যাঁ, যে যখন সমস্যা থাকবে তখন আমি ওই সুইং করে উপরে উঠে যাব, আকাশে উঠে যাব, অ্যান্ড দেন কাম ব্যাক টু ইট অ্যান্ড বিগিন ওভার। হ্যাঁ, আবার সমস্যা যখন কেটে যাবে বা যখন সমস্যা থাকবে না, তখন আবার সেই সুইং করে আবার নেমে আসার মতো করে নেমে এসে আবার জীবনটাকে নতুন করে শুরু করব। এরকমটা মাঝে মাঝে ইচ্ছা হয়, তাই বলছে কবি। কি বুঝতে পারছো সবাই কি বলতে চাইলো? তাহলে সুইং করতে ইচ্ছা করে কবির কখন বলো? যখন সমস্যায় পড়ে। তাই বলছে, দেখো, হি ফিলস দিস ডিজায়ার স্পেশালি হোয়েন হি ইজ ওয়ারি অফ লাইফস রেসপন্সিবিলিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল কনসিডারেশন। At such time, life seems like a dense, tangled forest full of obstacles and irritations, cobwebs across his face, or a twig that lashes his eyes, making even the simplest path uncomfortable and painful. He longs to temporarily escape from the burden of earth, to climb and experience freedom, but with the intention of coming back and refreshed and ready to start life anew. কারণ তিনি পৃথিবী থেকে দূরে সরে যেতে চাইলেও তিনি পুরোপুরি পৃথিবী ত্যাগ করতে চাচ্ছেন না। চাচ্ছেন কি বলো? কারণ যখন আমরা সুইং করি উপরে উঠে যাই কিন্তু আবার ফিরে আসি, তাই তিনি একজন সুইঙ্গার হতে চাচ্ছেন, মানে কিছু সময়ের জন্য তিনি পৃথিবী থেকে চলে গিয়ে আবার ফিরে আসতে চাচ্ছেন, অন্যান্য কবিদের মতো একবারে পৃথিবী ত্যাগ করতে চাচ্ছেন না। কারণটা কি? কারণ পৃথিবীর মতো এত জায়গা, এরকম জায়গা হয়তো আর কখনোই আমরা পাবো না, নাকি? সেটা তিনি বলতে চাচ্ছেন আর কি। দেখো, আচ্ছা কোথায় গেল, এই দেখো স্টিফনেস। তারপরে দেখো, মে নো ফেট উইলফুলি মিসআন্ডারস্ট্যান্ড মি। হ্যাঁ, যে কোনো ফেট যেন আমাকে আবার মিসআন্ডারস্ট্যান্ড না করে, যে হঠাৎ করে আমি ভাবলাম, ঠিক অনেকটা সেই ওই যে কিং এর নামটা ভুলে গেলাম, সেই গোল্ডেন টাচের একটা গল্প পড়ছিলাম না আমরা, গোল্ডেন টাচ, বলো? জি স্যার, টাচ ছোটবেলায় শোনা পড়ছি। হয়ে যায়, মিডাস, ইয়েস, কিং মিডাসের মতো। তাই বলছে, আমি যে ইচ্ছা করলাম যে সুইং, আমি পৃথিবী থেকে চলে যেতে চাই, আমার কোনো ফেট যেন আবার হঠাৎ করে ভুল বুঝে যেন আমার ইচ্ছাটাকে পূরণ না করে দেয়। মানে কি,
তিনি মরতে যাচ্ছেন না, তাই বলছে মে নট ফেট উইলফুলি মিসআন্ডারস্ট্যান্ড মি অ্যান্ড হাফ গ্র্যান্ড হোয়াট আই উইশ, হ্যাঁ, অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে মি নট টু রিটার্ন, হ্যাঁ, যে হাফ গ্র্যান্ড যেন না করে, বুঝতে পেরেছো, সেই কিং মিডাসের মতো, হ্যাঁ, যে আমি যা টাচ করবো তাই শোনা হয়ে যাবে, তা ওর মেয়েকে টাচ করেছে, মেয়েও শোনা হয়ে গেছে, আমি তো এটা চাইনি, আমি চেয়েছি কি সেই সম্পদ যে আমাকে সুখী করবে, কিন্তু ফেট তো তাকে কি করে ফেলেছে, সব কিছুকে সোনা বানিয়ে, তাই বলছে যে হাফ গ্র্যান্ড যেন না করে, যে আমি চলে গেলাম পৃথিবী থেকে, আমাকে নিয়ে গেল আর রিটার্ন করতে দিচ্ছে না, এমনটা যেন আবার হঠাৎ করে আমি ভাবলাম বলে প্রকৃতি যেন বা ফেট যেন এটা না করে বসে। কারণ কি, আর্থ ইজ দ্য রাইট প্লেস ফর লাভ, কারণ পৃথিবীতে বলছে আর্থই এমন একটা জায়গা যেটা হচ্ছে ভালোবাসার জায়গা। আই ডোন্ট নো হোয়ার ইট ইজ লাইকলি টু গো বেটার, এর থেকে ভালো কোনো জায়গা আছে কিনা আমার জানা নেই। তাই বলছে এইটার জন্য তিনি পৃথিবীতে আবার ফিরে আসতে চান, বারবার ফিরে আসতে চান, ঠিক আছে। তো সমস্যা থাকবে, পৃথিবীতে সমস্যা আছে, কিন্তু সমস্যার সাথে সাথে ভালোবাসার একটা উপযুক্ত জায়গায় তো পৃথিবী, নাকি? এই সমস্যার মধ্যেও তুমি তোমার প্রিয় ব্যক্তিদের কাছ থেকে যে ভালোবাসা পাবা, বন্ধুত্ব, হ্যাঁ, আত্মীয় স্বজন, সেটা তুমি আর কোথায় বা পাবা? তাই বলছে আই ডোন্ট নো হোয়ার ইট ইজ লাইকলি টু গো বেটার, এর থেকে ভালো কোনো জায়গা আছে বলে আমার জানা নেই। সুতরাং আই উড লাইক টু গো বাই ক্লাইম্বিং আ বার্চ ট্রি, সুতরাং আমি ওই দূরে চলে যেতে চাই এই বার্চ ট্রিতে ভর করে, অ্যান্ড ক্লাইম্ব ব্যাক ব্রাঞ্চেস আপ আ স্নো হোয়াইট ট্রাঙ্ক টুয়ার্ড হেভেন, হ্যাঁ, এরকমভাবে আমি ক্লাইম্ব ব্যাক করতে চাই, হ্যাঁ, ব্রাঞ্চেস আপ, একদম গাছের ডালে উঠে ওই আকাশের দিকে চলে যেতে চাই, টিল দ্য ট্রি কুড বেয়ার নো মোর, হ্যাঁ, এবং যতক্ষণ না পর্যন্ত আমি ওই গাছে ততক্ষণ পর্যন্ত উঠতে চাই যতক্ষণ না পর্যন্ত গাছ আমাকে আর বহন করতে না পারে বা আমাকে আর সহ্য করতে না পারে, অ্যান্ড ডিপ ইট স্টপ অ্যান্ড সেট মি ডাউন। এমন গাছ আছে না যে গাছে, বিশেষ করে বাঁশ গাছে উঠছে কখনো কেউ, দেখো তুমি মনে করো কঞ্চিতে পা দিয়ে তা দিয়ে তুমি উঠে যাচ্ছ, একসময় কি এমন হবে না যে গাছ আর তোমার ভার বহন করতে পারছে না বা সহ্য করতে পারছে না, এমনি বেঁকিয়ে যাবে, নাকি? তো এরকম, তাই বলছে যে আমি ওই গাছের, তাই বলছে এই যে গাছ, মনে করো এই গাছে উঠে যেতে চাই, হ্যাঁ, উঠতে 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 এমন জায়গা পর্যন্ত যেতে চাই যাতে আবার গাছটা আমাকে কি বাঁকিয়ে, নিজেকে বাঁকিয়ে আবার মাটিতে আমাকে নামিয়ে দেয়। তাই বলছে দেখো, হ্যাঁ, টিল দ্য ট্রি কুড বেয়ার নো মোর বা ডিপ ইট স্টপ, মানে টপটাকে আবার ডিপ করবে, মানে কি নিচে নামিয়ে দেবে, অ্যান্ড সেট মি ডাউন এগেইন, আবার পৃথিবীতে আমাকে নামিয়ে আনবে। দ্যাট উড বি গুড বোথ গোয়িং অ্যান্ড কামিং ব্যাক, এটাই হবে আসা যাওয়ার একটা ভালো ওয়ে। ওয়ান কুড ডু ওয়ার্স দ্যান বি আ সুইঙ্গার অফ বার্সেস, অনেকে বার্সের সুইঙ্গার থেকেও অনেকে তো আরো ওর্স হতে চায়। ওর্স মানে কি, অনেকে সুইসাইড করে সমস্যা নিয়ে, আছে না মানুষ, এত সমস্যা যে মানুষ সুইসাইড করে ফেলে। আমি অতটা ওর্স চাই না, তাই তো, আমি চাই কি জাস্ট সুইঙ্গার অফ বার্সেস হতে, সমস্যা থাকবে, সমস্যার সময় আমি একটু পালিয়ে বাঁচবো, আবার পৃথিবীতে ফিরে আসব, যাতে আমি পৃথিবীর সেই ভালোবাসার জায়গাটাকে এনজয় করতে পারি। কি কথা বুঝতে পারছো? তাই বলছে দেখো, হ্যাঁ, যে দ্য পোয়েট এক্সপ্রেস আ উইশ দ্যাট ফেট অর ডেস্টিনি ডাজ নট মিসইন্টারপ্রিট হিজ লঙ্গিং, হি ফিয়ার্স দ্যাট ইফ হি ডিজায়ার্স টু এসকেপ ইজ গ্র্যান্ট লিটারালি হি মাইট বি টেকেন পার্মানেন্টলি অ্যাওয়ে ফ্রম লাইফ, নেভার টু রিটার্ন। He affirms that earth is the proper place for love, suggesting life with all its joyous struggles and relationship is where human emotion and meaning belong. He cannot imagine a better place to live and love than the world we inhabit. He described his ideal form of escape, climbing a birch tree, moving along its black branches up a snow white trunk, snow white trunk পর্যন্ত উঠতে চায়, ascending toward heaven until the tree could hold no more, and then letting it dip him gently back to the ground, আবারও গ্রাউন্ডে ফিরিয়ে আনবে। This imagined journey allows both ascent and safe return. সুতরাং finally he concludes philosophically that this kind of playful imaginative engagement with life, being a swinger of birches, is a good and worthwhile way to live, and indeed one could do far worse. এর থেকে ভালো অনেকে করতে পারে, কিন্তু এর থেকে বেটার কেউ করতে পারবে না, ঠিক আছে? তো তাহলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে আমরা যদি একটু দেখি, দেখো, one could do worse than be a swinger of birches. Literal meaning হচ্ছে being a swinger of birches, someone who climbs, combines play, imagination and balance, is a good way to live. Indeed, few alternatives are better. The closing line summarizes the philosophical message of the play, a poem. Frost values playfulness, imagination and freedom and resilience in life. The phrase, দেখো রেজিলিয়েন্স কথাটা বলছে, তাই না, যে আমরা যত সমস্যা আসুক না কেন আমরা সমস্যা কাটিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করব। The swinger of birches become a metaphor for a life well lived, one that balances aspiration, imagination and love and grounded reality. তাই তো, একদম বাস্তব রিয়েলিটি যে ব্যালেন্স করে চলতে পারে সেই হচ্ছে লিটারালি ভালো জীবন যাপন করতে পারে। তিনি চাচ্ছেন কি টেম্পোরারি এসকেপ, পার্মানেন্ট এসকেপ না।
তাহলে দেখো, ফ্রস্ট রিকগনাইজেস দ্য হিউম্যান ডিজায়ার টু ট্রান্সেন্ড লাইফস ডিফিকাল্টি, ইয়েট হি ইনসিস্টস দ্যাট ট্রু ফুলফিলমেন্ট কামস ফ্রম রিটার্নিং টু আওয়ার লাইফ, নট অ্যাবান্ডনিং ইট। হ্যাঁ, যে জীবনে ফুলফিলমেন্ট আসে পৃথিবীকে ছেড়ে গিয়ে না, বরং পৃথিবীতে আবার পুনরায় ফিরে আসার মাধ্যমে। কারণ কি, আর্থ অ্যাজ দ্য সাইট অফ লাভ, লাভ, এনগেজমেন্ট অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স ক্যানট বি রিপ্লেসড বাই ইমাজিনেশন অ্যান্ড spiritual flight. Earthly life, with its imperfection, is still the best arena for meaning, emotion and connection. সুতরাং ব্যালেন্স করে চলতে হবে, তাই তো? ব্যালেন্স করে চলতে পারলেই হবে। তাই বলছে এখানে আর্থ ইজ দ্য রাইট প্লেস। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের আজকের কবিতাটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আছে নাকি? বাদ না, এখানে শেষ। তো দেখো এখানে কি বলছে, যে দ্য সুইঙ্গার অফ ভার্সেস বিকামস আ টাইমলেস মেটাফর ফর হিউম্যান রেজিলিয়েন্স, ইমাজিনেশন অ্যান্ড দ্য জয় অফ লিভিং রেসপন্সিবলি অ্যান্ড প্লেফুলি। তাই তো? এই জায়গাটা তোমার একটা ইন্সপিরেশনাল একটা থট তোমাকে দান করবে, কারণ রেজিলিয়েন্স তোমাকে দান করবে। হ্যাঁ, যে যতই সমস্যা আসুক না কেন, আবার কারণ কি, তোমার সমস্যা কাটানোর জন্য অনেকেই তোমাকে সাহায্য করবে, যেমন সূর্য সাহায্য করছে, যেমন বাতাস সাহায্য করছে। আবার নতুন করে গাছ, তাহলে এখানে সুইঙ্গিং হোক, এখানে বার্ডস ট্রি হোক, সবাই ওই বার্ডস ট্রি নিজেও যেমন রেজিলিয়েন্ট হয়ে আবার পুনরায় নিজেকে, হ্যাঁ, বরফের বা আইসের যে স্তূপ থেকে নিজেকে উদ্ধার করে আবার নিজেকে প্রপার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরকম ভাবে আমাদের এটা একটা আরেকটা জিনিস তিনি বলছেন কি, যে আমরা হয়তো সমস্যা পুরোপুরি কাটাতে পারবো না। পারবো বলো? পুরোপুরি যে অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা কি পুরোপুরি দূর করতে পারবো আমরা? না স্যার। পারবো না। কিন্তু তারপরেও আমাদেরকে কি করতে হবে? টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকা যায়, তাই তো? কারণ পৃথিবীতে আমরা এই তো এখন বিভিন্ন ধর্মমতের বিভিন্ন ধরনের আমরা পৃথিবীতে মানুষ হিসেবে তো একবারই আসছি, আর কখনো এই মানুষ হিসেবে আসবো না। যদি কখনো আসি তো আসবো, সেটাই সৃষ্টিকর্তা জানেন, কিন্তু আমি তো আর বুঝবো না যে এই মানুষ হিসেবে আমি কখনো এসেছিলাম কিনা। ঠিক আছে তো? সুতরাং সমস্যা থাকবে, সমস্যার ভিতরেই আমাদেরকে একদম ওই যে লাস্ট দিন পর্যন্ত এভাবে সুইঙ্গিং করে যেতে হবে। ঠিক আছে তো? সমস্যা আসবে, ব্যালেন্স করে সমস্যাকে কাটিয়ে আবার নতুন করে জীবনে চলতে হবে। কারণ কি, দ্য আর্থ ইজ দ্য প্রপার প্লেস ফর হিউম্যান ইমোশন অ্যান্ড কানেকশন। অতএব আর্থ থেকে একবার চলে গেলে আর সেটা কি ফিরে পাওয়া যাবে বলো? আর ফিরে পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওকে, তো কি বোঝা গেল কিছু? খুব চাপে আছো তোমরা নাকি? ইয়ার মতো বরফের আইস স্টর্মের চাপে আছো? কেউ কথা বলে না, বুঝতে পারছো? এত চাপে আছে যে কেউ কথা বলতে যাচ্ছে না। হ্যাঁ, খুব চাপে আছে। থার্ড ইয়ার থেকে তোমাদের চাপ আমি বুঝতে পারছি। হ্যাঁ, আইস স্টর্ম যাচ্ছে তোমাদের উপর দিয়ে নাকি? না স্যার, সবাই যে ইন কোর্সের পড়া নিয়ে হয়তো ব্যস্ত। না, ব্যস্ত তো আগেও ছিলা, ফার্স্ট ইয়ারে ছিলা, সেকেন্ড ইয়ারে ছিলা না? কিন্তু এত তোমরা মানে একটু বেশি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে তো এত জটিল জিনিস পড়িনি স্যার। এখন যে যেসব জটিল জিনিস পড়তেছি জীবনের সাথে মিলে যাচ্ছে। তোমরা তোমাদের তো দেখে মনে হচ্ছে সব তো মনে হচ্ছে তোমরা বিষ খাই ফেলছো। হ্যাঁ, আমরাও তো পড়াশোনা করেছি, কিন্তু এতটা তো ছিলাম না যে তোমরা যেভাবে ফিল করো, একটা কথা বললে কথার উত্তর পাওয়া যায় না, খুব প্রেসারে আছো, এরকম প্রেসার তো আমরাও ছিলাম নাকি? না, আমরা এগুলো পড়ি নাই, তোমাদের চেয়ে কম পড়ছি? বলো তো, বলো। বেশি করছেন স্যার। না স্যার, আপনারা তাহলে আবার কম পড়ি স্যার থেকে শুরু করে সবই তো করাই, কিন্তু তোমাদের মতো এত প্রেসারাইজ ফিল তো কখনো করেছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তোমরা তো দেখছি বরফের এই সুইঙ্গিং এর থেকে আরো বেশি পাথর চেপে আছে তোমাদের উপর। বরফ থাকলে তো নাও পার করানো যায়, যে বাতাস টাতাস হয়ে বরফ উঠে, কিন্তু পাথর চাপলে তো সেটা তো সরবে না সহজে, কেউ না সরালে। বলো, চাপ তো থাকবে। এটাই তো স্যার, যত বয়স বাড়বে চাপ থাকবে। পড়াশোনা করে শেষ করে যখন চাকরি যাবে তখন মনে হবে স্টুডেন্ট লাইফই ভালো ছিল। আবার তোমার চাকরি পাওয়ার পর যখন বিয়ে করবে তখন বলে যে ব্যাচেলর লাইফই ভালো ছিল। এবার যখন সন্তান হবে তখন ভাববে যে আরে ব্যাচেলর বউ নিয়েই ভালো ছিলাম, সন্তান এসে কি লাভ ছিল। এবার যখন সন্তান বড় হয়ে যাবে তখন বলে সন্তান ছোট ছিল, ভালো ছিল। হ্যাঁ, প্রত্যেকটা জীবন যত পার করবা তোমার চাপটা আস্তে আস্তে বাড়বে, তো কমবে না। কিন্তু এত প্রেশার নিয়ে থাকলে যেখানে কথা বলার সুযোগ থাকছে না, এটা তো খুব কঠিন জিনিস হয়ে যাচ্ছে। এ তো দমাটকানো পরিবেশ তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, একটু দমাটকানো পরিবেশ তৈরি হচ্ছে তোমাদের, তাহলে তো পরিস্থিতি খারাপ। আচ্ছা, তো যাই হোক, সমস্যা না, পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, সময় যাচ্ছে, সময় আসবে, পড়াশোনা চলবে, একটু নিজের মতো করে পড়তে থাকো। আচ্ছা, আর এমনি কারো কোনো সমস্যা আছে বলো?
কোনো সমস্যা আছে? স্যার আমাদের স্যার ফোর্থ ইয়ারের স্যার ইন কোর্সের এক্সামের যে খাতাগুলো স্যার এগুলো কি স্যার গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ডে পাঠানো হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো পাঠাই দিই, এখন তো পাঠাচ্ছি প্রত্যেকটাই। স্যার এইবার তো ইন কোর্স পরীক্ষা দুইটা নিতে বলছে। হ্যাঁ, প্রত্যেকবারই তো এখন প্রথম ইন এখন কোর্সের দুটা করে নেওয়া হচ্ছে এবং দুটো ইন কোর্সের খাতা একবারে পাঠাতে হচ্ছে। এটা তো শুরু হয়েছে সেকেন্ড ইয়ার থেকে, সেকেন্ড ইয়ারে নেওয়া হয়েছে, থার্ড ইয়ারে নেওয়া হলো, থার্ড ইয়ারের খাতাটা পাঠানো হয়েছে। এবার তোমার মাস্টার্সের নেওয়া হলো ফার্স্ট ইন কোর্স মনে হয়, মাস্টার্সের ফার্স্ট ইন কোর্স নেওয়া হয়েছে, তারপর তোমাদের নেওয়া হচ্ছে। এরপর আবার মাস্টার্সের সেকেন্ড স্যার ইন কোর্স হবে, তারপর তোমাদের সেকেন্ড ইন কোর্স হবে। হ্যাঁ, স্যার এক্সাম কি 20 মার্কের হবে না 80 মার্কের? ইন কোর্স 20 মার্কের, এই 15 মার্কের। 15 মার্কের হচ্ছে তোমার ইন কোর্স আর 5 মার্কের উপস্থিতি। উপস্থিতিতে মিনিমাম 3 পেতে হবে, আর 15-এর ভিতরে মিনিমাম 6 পেতে হবে। তা না হলে তোমার ফর্ম ফিল-আপে এই তোমার ইন কোর্স মার্ক ইনপুট করা যাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। স্যার তার মানে আমাদের ক্লাস কি চলবে দ্বিতীয় ইন কোর্স পর্যন্ত কলেজে? চলবে তোমার টেস্ট পর্যন্ত। ইন কোর্সের পর তো টেস্ট থাকে, তাই না? হ্যাঁ। এটা আবার কলেজের উপর ডিপেন্ড করে, অনেকে টেস্টের পরেও নেয়, ক্লাস নেয় বিভিন্ন কলেজ, সেটা আসলে বলা যাচ্ছে না, এটা কলেজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট করাবো না তোমাদের। তোমরা তাহলে ইন কোর্স নিয়ে খুব চাপে আছো, পড়তে থাকো, ঠিক আছে? ওকে। আর ইন কোর্সেরটা তোমরা থ্যাংক ইউ। নিজেরা একটু ম্যানেজ করো, যেহেতু আমরা যেভাবে আগাচ্ছি তাতে তো তোমাদের ইন কোর্সের ব্যাপারের সাথে খুব একটা মিলছে না। যেগুলো হয়ে গেছে সেগুলো হয়তো তোমাদের হেল্প পাবা, যেগুলো হয়নি সেগুলোতে একটু হেল্প পাওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? হুম। আর জি স্যার। স্যার একটা কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, বলো, কি কথা? স্যার আমাদের স্যার ফোর্থ ইয়ারের এক্সাম কবে হতে পারে? থার্ড ইয়ার যদি জানুয়ারিতে হয়, তাহলে তারপর থেকে দেড় মাস হিসাব করবা। ও সরি, মাস্টার্সের কবে? থার্ড ইয়ারের পর তো ফোর্থ ইয়ার নাকি মাস্টার্স, যাও যদি, আমি তো ঠিক মনে করতে পারছি না, তবে যদি থার্ড ইয়ারের পর 1.5 মাস ধরে হিসাব করবা, ঠিক আছে তো? 1-1.5 মাস ধরে হিসাব করবা তারপরে। আর এর ভিতরে যদি মাস্টার্সটা হয়ে যায়, তাহলে তো তোমাদের আরো হয়তো 2-3 মাস সময় বেশি পাবা। এই আমি ঠিক ব্যালেন্সটা মাথা থেকে চলে গেছে, ফোর্থ ইয়ারের মাঝখানে মাস্টার্সটা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই।